আস্তাকুর থেকে খাবার কুড়াচ্ছে অর্ক। দুদিন ধরে না খাওয়া ছেলেটা। বাসায় একটুকু দানাশস্য নেই। ঘরে অসুস্থ মা আর ছোট ভাই। বাবা নামক ছাদ ওর কাছে নেই। ফেলে রেখে চলে গেছে ছোট সময়। ময়লা স্তূপ খুঁজে খাওয়ার মতো কিছু পেল না অর্ক। দু চোখের কার্নিশে পানি জমে আছে। এই শহরের অলিগলি ঘুলেও কি খাবার সন্ধান মিলবে না? ময়লা ডোবা থেকে সামান্য পানি তুলে খেলো ছেলেটা। কি যে স্বাদ আর দুর্গন্ধযুক্ত তা বলা দুষ্কর। অনেকটা পথ এলোমেলো পায়ে এলো। হঠাৎ চোখ গেল 12 তলা বিশিষ্ট বিলাসবহুল বাড়ি থেকে ময়লা আবর্জনা নেওয়া হচ্ছে। ছেলেটার দু চোখে খাবারের সামান্য সন্ধান দেখেই হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। ছুটে আসলো সেই দিকে। ময়লা নেওয়া লোকটা এক পলক দেখে বলল, কি চাই? ভাই একটু খাবার। খাবার কি গাছে থাকে হারামজাদা? লোকটা অহেতুক বকা দিল ওকে। কষ্ট পেল। বলল, ভাই যদি একটু অনুমতি দিতেন, এই ময়লা থেকেই খাবার খুঁজে নেব আমি। লোকটার কি হলো কে জানে, তবে অনুমতি দিল। বিনা সংকোচে ময়লা গাড়িতে চড়ে বসলো অর্ক। বেশ কিছুক্ষণ খুঁজে অনেকগুলো খাবারের সন্ধান পেল। বার্গার, বনের আধ খাওয়া অংশ, অর্ধপচা আপেল, সাথে রয়েছে কয়েকটা শুকনো পাউরুটি। দেখে মনে হচ্ছে ছত্রাক আক্রমণ করেছে। সাথে কিছু মাংসের টুকরো পেল। ছেলেটা সমস্ত খাবার যত্ন সহকারে তুলে নিল। লোকটা তাগদা দিয়ে বলল, কি রে তোর হলো? গাড়ি আর কতক্ষণ দাঁড় করে রাখবো? জি ভাই, হয়ে গেছে। সবগুলো দাঁত বের করে হাসলো অর্ক। লোকটা কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে রইল। মানুষের হাসি এত সুন্দর। এক পলিথিন ব্যাগে খাবারগুলো পুড়ে নিল অর্ক। কত দূর এসে পড়েছে খেয়াল নেই। তীব্র গরমে গলা আবার শুকিয়ে গেল। এখানে পানি কোথায় পাবে? একটা দোকানের কাছে এসে বলল, ভাই একটু পানি হবে? ছেলেটি প্রগাঢ় দৃষ্টিতে দেখল অর্ককে। গায়ে মলিন সেলাই করা শার্ট, পায়ের জুতোটা কয়েক বছরের পুরনো। দেখেই বোঝা যায় বস্তির অংশবিশেষ। নাক ছিটকে পানি দিল অর্ককে। একজন মহিলা দোকানের জিনিসপত্র ক্রয় করার জন্য এসেছে। অর্ককে দেখে বলতে লাগলো, এ কি সলিম, তোমার দোকানে এসব কার আনাগোনা? পাগল নাকি? গা থেকে বিশ্রী গন্ধ আসছে। আরে আর বললেন না আপা, কোথা থেকে এসে পানি চাইলো, আমার কপালে এমন জুটে। অর্ক পানিটুকু শেষ করে গ্লাস ফিরিয়ে দিতে গেল। সেলিম বলল, লাগতো না, পাশের আস্ত করে ফেলে দে। সেলিমের নির্দেশনা মতেই পানির গ্লাসটা ফেলে দিল অর্ক। হঠাৎ মনে হলো গ্লাসটা না ফেলে নিজের সাথে নিয়ে গেলেও তো হয়। তাই আবারও আসলো দোকানে। সেলিম বলল, কি ভাই আর কি চাই? টাকা পয়সা চাই না তো, সকাল সকাল আমার মাথা খাইতেছে। এসব মানুষকে পাত্তা দিও না সলিম, এরা মাথায় চড়ে বসে, পাগলের অভিনয় করে অথচ আস্ত শেয়ানা। মহিলার দিকে তাকালো অর্ক। গলায় ওড়না পেঁচিয়ে চলে গেলেন তিনি। গামছা দিয়ে মাছি তাড়াচ্ছে সেলিম আর বলল, কি রে আর কি চাই, যা তো এখান থেকে। না মানে ভাই, বলছিলাম যে গ্লাস তো ফেলে দিয়েছেন, আমি কি নিজের সাথে নিতে পারি? হা হয়ে তাকিয়ে রইল সেলিম। ছেলেটার মুখ থেকে স্পস্ফুটিত শুদ্ধ ভাষা আশা করেনি ও। অর্ক আবারও বলল, ভাই আমি কি নিতে পারি? সম্মতি পেয়ে অর্ক গ্লাসটা নিয়ে নিল। টিনের গ্লাস হলেও পানি খাওয়ারের জন্য উপযোগী বটে। অতটা নষ্টও হয়নি। 1 ঘন্টার বেশি সময় হেঁটে বাসায় পৌঁছালো অর্ক। বস্তির ছোট্ট একটা গুপড়িতে বসবাস করেও এতদিন ভালোই চলছিল। তবে ছোট্ট বাড়িটা লোনে তলিয়ে যাচ্ছে সেটা খেয়াল ছিল না। ওর বাবা যে বাড়িটা ব্যাংকে রেখে লোন এনেছিল তাকে জানত। সেলিনা বড্ড সরল মনের মানুষ। স্বামীর উপর অগাধ বিশ্বাস ছিল তার। তাই হয়তো সই করে দিয়েছিল ব্যাংকের কাগজে। আজ সেই কারণেই পথের পথিক। কলপার থেকে পা পরিষ্কার করে ঘরে প্রবেশ করলো অর্ক। টিনের চালের ছোট্ট 2 রুমের ঘর। মাথায় হাত দিয়ে বসেছিল অংশু। ভাইকে দেখেই কাঁদতে লাগলো। ছেলেটার কাছে এসে বসলো অর্ক। কান্দান্নত অবস্থাতেই অংশু বলল, ভাই আমার খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। খাবার নিয়ে এসেছি ছোটু, আমি এখনই দিচ্ছি। অর্কের কথা যেন ধরে প্রাণ এলো অংশু। 3 ভাগে ভাগ করে খাবার দিল অংশুকে। গপ গপ করে খেতে লাগলো ছেলেটা। ভেতর থেকে শান্তি অনুভব হলো ওর। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলো। কারোর ফেলে দেওয়া উৎকৃষ্ট খাবার কারোর 2 দিনের ক্ষুধা নিবারণ করলো। খ্যাক খ্যাক করে কাশতে লাগলো সেলিনা। রুগ্ন শরীরটা যেন যায় যায়। এ জীবনের 90% জীবনই শক্তি হারিয়ে ফেলেছে তিনি বহু পূর্বেই। 2 ছেলের মুখে চেয়ে হয়তো বেঁচে আছেন। এমনিতে এ পৃথিবীর প্রতি মায়া নেই আর। স্বামী থেকে প্রতারিত হয়ে আজ বস্তির বাসিন্দা তিনি। তোমার কষ্ট হচ্ছে মা? না বাবা, আমি ঠিক আছি।
অংশু কোথায় রে? পাশের রুমেই। ও, তখন থেকে কাঁদছিল। আমি খাবার দিয়েছি, তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। সেলিনাকে কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল অর্ক। মায়ের জন্য খুব সুন্দর করে খাবার সাজালো। অবশ্য ময়লা ভাঙা প্লেটে ফেলে দেওয়া খাবারটাই কত সুন্দরই বা লাগতে পারে। সেলিনার মুখে খাবার তুলে ধরতেই ঝমঝমে কেঁদে উঠল তিনি। বিঙ্গোদের মতো করে হর্ষ বলল, খাবারের পাতে চোখের পানি ফেলতে নেই, এমনিতেই অসুস্থ তুমি। গত মাসে সঞ্চয় করা টাকা ছিল, তা দিয়ে আমার ওষুধ কিনেছিলি। এই মাসের এতগুলো দিন কি করে চালালি বাবা? এত সব ভেবো না তো, আল্লাহ চাইলে আমাদের দুঃখ হাওয়ায় মিলে যাবে। ছেলেটার কপালের ঘামটুকু মুছে দিল সেলিনা। স্বচ্ছ হাসলো অর্ক। খুব যত্ন করে খাবার খাইয়ে দিল সেলিনাকে। খাবারের মান নিম্ন হলেও ভালোবাসার হাত থেকে খাবার খেতে তৃপ্তি হলেন সেলিনা। ছেলের প্রতি মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অর্ক বলল, এভাবে তাকিও না মা, আমার লজ্জা হয়। আমার সোনা ছেলে। ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন সেলিনা। দরজার কাছে এসে অংশু বললেন, ভাই আরও খাবো? সেলিনার কাছে নিজেকে ছাড়িয়ে পিছনে ফিরে তাকালেন অর্ক। বারান্ত বয়স অংশু, এ সময় খিদে বেশি পায়। আলতো হাসলো ছেলেটা। নিজের জন্য রাখা খাবারের ভাগ থেকে অর্ধেক খাবার অংশুকে দিয়ে দিল। সেলিনা সমস্তটাই দেখলো, চোখ থেকে পানি পড়তে লাগলো। ছেলেটা কতটা দায়িত্বশীল হলে নিজের খাবার থেকে অর্ধেক খাবার দিয়ে দিতে পারে। ঘন কালো রাত্রি। অংশুকে পড়তে বসালো অর্ক। নিজের পড়াশোনাটা বোধহয় এখানেই সমাপ্তি দিতে হবে তার। তবে অংশুকে পড়াশোনা করাবেই। পড়তে বস অংশু। ভালো লাগে না ভাইয়া। মার খাবি একদম। ভাইয়া প্লিজ। অংশু দেখ ভাই, আমি তোকে পড়াতে চাচ্ছি যাতে জীবনে থেমে না থাকিস, আর তুই কিনা পড়বি না বলছিস। মাথা নিচু করে ফেললো অংশু। পায়ের আঙ্গুলগুলো নাড়চাড়া করে বলল, পড়াশোনা করতে ইচ্ছা করে না আমার। ছেলেটার কথা শুনে ফোঁস করে দম ফেললো অর্ক। হালকা হাতে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলল, ভাই আমার এমনটা করতে নেই, রাত হচ্ছে তো, আমি এখন খাবারের সন্ধানে যাব, তুই প্লিজ পড়তে বস। আমি পড়বো না ভাইয়া। আমার কসম রইল অংশু। অর্কের কথায় উঠে দাঁড়ায় অংশু। ছেলেটার চোখের পানি চিকচিক করছে। ভাঙা গলায় বলল, সব সময় এমন করো তুমি, আমার স্কুলে যেতে ইচ্ছে করে না। সবাই আমাকে দেখে হাসে। মলিন শার্টের জন্য কান ধরিয়ে রাখে স্যার। আমি পড়বো না। গটগট শব্দ তুলে মায়ের রুমে চলে গেল অংশু। অর্কের বুকটা ভারী হয়ে গেছে। এই কারণেই অংশু পড়াশোনা করতে চাচ্ছে না। সত্যিই তো ছেলেটা এত অপমান সহ্য করেও কি করে পড়বে। চাঁদের আলোয় অর্কের চোখের কোণে পানিটুকু মুক্ত দানার মতো লাগছে। ধীর পায়ে ঘর থেকে বের হলো ছেলেটা। আশেপাশে চাপা হাসির গঞ্জনা। সবাই তো গরিব ঘরের মানুষ, তবুও এদের মাঝে আনন্দ রয়েছে, কারণ এদের বাবা নামক ছায়া আছে। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি আটকে নিল ছেলেটা। বুকের ভেতর ছারখার হয়ে যাচ্ছে। বড় ছেলে হওয়ার দরুন এই পরিবারের দায়িত্বভার ওর উপর ন্যস্ত, কিন্তু কি করে এত অভাব। অর্কের কান ঘেঁষে কিছু একটা ছুটে গেল। কেমন একটা শব্দ শুনতে পেল। পিছনে ঘুরে দেখলো একদল পুলিশ বাহিনী। কিছুটা ভয় পেয়ে বুক ফুলিয়ে দিল। আবারও গুলির শব্দ কানে এলো। তবে কান ঘেঁষে বুলেট ছুটে গেল। আনমনি হাঁটতে হাঁটতে অনেকটা পথ এলো অর্ক। পাশেই একটা ধাবা রয়েছে, সকালে দেখেছিল। সে সময় কথা হয়েছিল রাতের দিকে নাকি কাজ দেওয়া হবে। ধাবার কাছে এলো অর্ক। চারপাশে তাকিয়ে বুঝতে পারলো প্রচণ্ড ভিড় জমেছে। খ্যাক করে কেশে গলা পরিষ্কার করলো ও। বলল, আঙ্কেল, আমি সকালে এসেছিলাম, আমাকে কি কাজ দেওয়া যাবে? হ্যাঁ যাবে, ভিতরে লোক আছে, ওদের সাথে কথা বলো। অর্ককে নির্দেশনা দিয়ে লোকটা চপ ভাজায় ব্যস্ত হয়ে পড়ল। হরেক রকমের চপ পাওয়া যায় এই দোকানে, সাথে রয়েছে ইন্ডিয়ান কিছু খাবার। ধীর পায়ে ধাবার ভেতর প্রবেশ করলো। রান্না করছে যে লোকটি, তাকে ইশারা করে একজন কর্মচারীকে বলল, ভাই, ওই যে আঙ্কেল, উনি আমাকে কাজে পাঠিয়েছেন, আমি কি করব? আজকে কাপড় চেঞ্জ করো, তোমার কাপড় তো দেখি ময়লা। শার্টের দিকে তাকালো অর্ক। মলিন হেসে কর্মচারীর দেখানো কাপড় পরিধান করে নিল। কর্মচারীটা নির্দেশ দিতেই সবাইকে খাবার সার্ভ করতে লাগলো। কাজের মাঝে হঠাৎ করেই ডাক পড়ল অর্ক। ছুটে আসলো অর্ক। শরীফ বললেন, শোনো, ছেলে তোমার কথাবার্তার ধরন খুব সুন্দর। ওই যে দেখো, এখানকার একজন বিখ্যাত ডাক্তারের মেয়ে।
রাস্তার ধারের খাবার নিয়ে বিভিন্ন টিভিউ করে ইউটিউবে আপলোড দেয়। আপ্যায়ন যেন এমন হয় যাতে করে আমার দোকানের নামে ভালো ভালো কথা বলে। আচ্ছা। আর শোনো, খাবার একটু বেশি দিবা, সাজিয়ে গুছিয়ে ভালো প্লেটে। হুম। শরীফের মাঝে চাপা উত্তেজনা কাজ করছে। কিচেন থেকে বেশ গুছিয়ে খাবার নিয়ে এলো অর্ক। পরিবেশনটা বেশ ভালোই পারে। শরীফ দেখে বলল, বাহ, খুব ভালো হইছে। এখন ম্যাডাম রে ভালো করে আপ্যায়ন করবা। জি আঙ্কেল। আর শোনো, সব সময় কাছেই থাকবা, কি কয় শুনবা সব। হুম। খাবারের ট্রে হাতে টেবিলে গেল অর্ক। দূর থেকে লক্ষ্য রাখলো শরীফ। মনের ভেতর খচখচ করছে। খাবারগুলো সাজিয়ে রাখতেই দিয়া বলল, থ্যাঙ্কস। মৃদু হাসলো অর্ক। বলল, ওয়ালাইকুম সালাম ম্যাম। আশেপাশে চোখ বুলালো দিয়া। সবাইকে দেখে বোঝা যাচ্ছে খুব বেশি পড়াশোনা করেনি এরা। কয়েক ক্লাস পড়েছে বোধহয়। দিয়া নিজ কার্যক্রম শুরু করলো। খাবারের ভিডিও শুট করতে আরম্ভ করলো। কি নাম আপনার? আব্রাহাম অর্ক। বাহ, সুন্দর নাম। কথাটা অর্কের দিকে তাকিয়েই বলল দিয়া। নানান কাজে ব্যস্ত দিয়া। পাশেই ওর বান্ধবী পল্লবী বসে আছে। মেয়েটা হাই সোসাইটি মেনটেন করে চলে। সেই কারণেই বোধহয় গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে বারবার। আর মুখের ভঙ্গিমা তো ভাষার বাহিরে। দিয়া, আমি আর পারছি না, প্রচন্ড গরম এখানে। ফ্যান তো চলছে। আরে এসি নেই তো, আমি বোধহয় পাগল হয়ে যাব। টিস্যু দিয়ে বারবার মুখ মুছে চলছে পল্লবী। দূর থেকে এসব দেখে ছুটে এলেন শরীফ। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে বললেন, কি সমস্যা ম্যাডাম? যা গরম। লোকটা এক পলক মাথার উপর থাকা ফ্যানের দিকে তাকালো। ফ্যানটা নিজের গতিতেই চলছে। কিছুক্ষণ থ মেরে থেকে অর্ককে উদ্দেশ্য করে বলল, দাঁড়ায় আছো কেন? দ্রুত যাও। ম্যাডাম গো, গরম লাগতেছে, হাত পাখা লইয়া আসো। জি আঙ্কেল। ঝড়ের গতিতে ছুটল অর্ক। হাতে পাখা নিয়ে এসে বাতাস করতে লাগলো। পল্লবীর অবস্থা দেখে হাসল দিয়া। সামান্য ভ্রু কুচকে বলল, বুঝলি পল্লবী, মাঝে মাঝে গরমের স্বাদও নিতে হয়। কখন কোন পরিস্থিতি এসে চেপে ধরবে বলতে পারিস? উফ দিয়া, প্লিজ এসব নানি দাদিদের জ্ঞান দিস না। এমনিতেও এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হব না যাতে করে এসি ছাড়া ফ্যান কিংবা হাত পাখা চালাতে হয়। মাথাটা দুলালো দিয়া। পল্লবী বরাবরই এমন, যা আছে তা থেকে বেশি দেখায়। খাবারের ভিডিও শ্যুট হলে খাবার টেস্ট করতে লাগলো দিয়া। মোটামুটি জনপ্রিয় এই ধাবা, সেই কারণে এখানে এসেছে ওরা। খাবার টেস্ট করে রিভিউ দিল। অর্ক এখনো অবিরত বাতাস করেই চলছে। পল্লবী বলল, আমার জন্য লেমনের নিয়ে এসো। জি ম্যাম। লেমনেড বানিয়ে নিয়ে এলো অর্ক। পরিবেশন করবে ঠিক তখনই পল্লবীর পা লেগে পড়ে গেল টেবিলের উপর। পল্লবী অবশ্য ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেনি, তবে খুব রেগে গেল পল্লবী। একে তো ভুলটা নিজে, তার উপর চেঁচামেচি করতে লাগলো। দিয়া বলল, এ কি পল্লবী, ভুলটা তো তোরই। আমি স্পষ্ট দেখলাম তোর পা লেগে উনি পড়ে গেলেন। তাছাড়া খাবার তো নষ্ট হয়নি। এতটা কেয়ারলেস ওয়েটার রাখো কেন এরা? রাস্কেলটার জন্য একটা পরিস্থিতি ক্রিয়েট হলো। হয়েছে তো, এবার থাম একটু। কিসের থামবো? এই রাস্কেলটা কতদিন ধরে ওয়েটারগিরি করে, সার্ভিস দিতে পারি না ভালো করে। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আশেপাশে অনেকেই তাকিয়ে আছে। পল্লবীর রাগে ফোঁস করতে লাগলো। এত বকাঝকা করেও শান্তি হলো না মেয়েটার। চেঁচাতে লাগলো আরো। ছুটে এলো শরীফ। বললেন, কি হয়েছে ম্যাডাম? আপনারা এই রাস্কেল ওয়েটারকে জিজ্ঞাসা করুন। ওই ছাড়া কি করছো তুমি? আঙ্কেল আমি। থামো অসভ্য ছেলে, কোনো ধ্যান জ্ঞান নেই, চোখ কোথায় রাখো? মাথা নিচু করে সব কথা হজম করে গেল ছেলেটা। দিয়া বলল, কি হচ্ছেটা কি পল্লবী? উনি ইচ্ছাকৃত করেছেন এটা। তাছাড়া ভুল তো তোর। দিয়া তুই? রাগ করে বেরিয়ে পড়ল পল্লবী। দিয়া সামান্য হাসার চেষ্টা করে বলল, আপনারা কিছু মনে করবেন না, আসলেও অনেকটাই রাগী। আই এম সরি ম্যাম, আমি ইচ্ছাকৃত। অর্ককে থামিয়ে দিল দিয়া। বলল, প্লিজ আপনি এভাবে বলবেন না। আমি বরং সরি ওর আচরণের জন্য। টাকা পরিশোধ করে দিয়াও চলে গেল। শরীফের মাথায় হাত দিয়ে বলল, হায় রে, গেল গেল, সব গেল। ম্যাডাম যদি উল্টো পাল্টা রিভিউ দেয় তাইলে আমার ধাবা শেষ। আঙ্কেল বিশ্বাস করুন। থামো ছোকরা, এখন যাও এখান থেকে। কোনো কারণে তোমারে পাঠাইলাম আমি, আর তুমি কি করলা? ব্যথিত হলো অর্ক। মাথাটা নিচু করে কিচেনে এসে কাজ করতে লাগলো। দুনিয়া বড় অদ্ভুত। এ দুনিয়ায় ভুল করে যারা, তারা শাস্তি কম পায়,
আর গরিবদের শাস্তি বেশি পেতে হয়। বড়লোকরা হলো এই পৃথিবীর সেরা আদর্শ। হায়রে দুনিয়া, টাকাই সুখ, টাকাই দোষ। টাকা ছাড়া এই দুনিয়ার কোনো মূল্যই নেই। বাসায় ফিরে অংশুকে পড়তে দেখে তৃপ্তি হাসলো অর্ক। ভেতর থেকে প্রাপ্তি কাজ করছে। ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলল, খাবার নিয়ে এসেছি, এখন পড়াশোনা বাদ। পরে খাবো। কেন? এমনি। রাগ করে না ভাই, দেখ আজ খুব ভালো খাবার আছে। খাবারগুলো মেরে ধরলো অর্ক। নানান ছোলার ডাল আর সাথে মাংসর ঝোল ধাবা থেকে দিয়েছে। খাবারগুলো দেখেই লোভনীয় লাগছে অংশুর কাছে। কতদিন হলো ভালো খাবার খাওয়া হয় না। বই খাতা গুছিয়ে জোর হয়ে বসলো। অংশুকে খাবার দিয়ে মায়ের জন্য খাবার নিয়ে গেল অর্ক। সেলিনা মলিন কাঁথা গায়েই শুয়ে আছে, সম্ভবত জ্বর আসছে ওনার। সেলিনার কপালে হাত রাখলো অর্ক। মাথার মধ্যে যেন আগুনের উত্তাপ। ব্যস্ত কণ্ঠে বলল, মা তুমি ঠিক আছো? হ্যাঁ রে বাবা, তুই কোথায় ছিলি এতক্ষণ? একটা ধাবাতে কাজ পেয়েছিলাম। দুদিন তো অনেক কাজ খুঁজেছি, কেউ কাজ দেয়নি, আর তাই আস্তাকুর থেকে খাবার তুলতে হয়েছিল। অর্কের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। ছেলের মাথাটা বুকে চেপে ধরল সেলিনা। রুগী শরীরের উত্তাপ যেন ছেলেরা উপভোগ করলো। আরও শক্ত করে সেলিনাকে জড়িয়ে ধরল। মমতাময়ী মায়ের বুকেই তো সন্তানের সর্বসুখ লুকিয়ে। অংশুর স্কুলের বেতন এসেছে 4,500 টাকা। বেশ অনেকগুলো মাস বেতন দেওয়া হয়নি, তবে সামনেই এসএসসি পরীক্ষা থাকায় বেতন দিতেই হবে। এদিকে ছেলেটার ভালো কোনো শার্ট নেই, যেটা পরে পরীক্ষা কেন্দ্রে এক্সাম দিতে যাবে। তাছাড়া যাতায়াত খরচও বেশ অনেকটা। আনুষঙ্গিক খরচ হিসেব করলে এই মুহূর্তে 15 থেকে 20,000 টাকার প্রয়োজন। এতগুলো টাকার কথা ভেবেই গা কাটা দিচ্ছে অর্কের। যেখানে সামান্য কিছু টাকার অভাবে আস্তাকুর থেকে খাবার তুলে খেতে হচ্ছে, সেখানে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে ও? মাথাটা খালি খালি লাগছে। পাশের রুম থেকে গলা ফাটিয়ে পড়াশোনা করছে অংশু। এছাড়াও ভার্সিটির 2য় বর্ষে ফাইনাল পরীক্ষা কাছেই এসে পড়েছে। কি করবে বুঝতে পারছে না। বেশ কিছু অফিসের ইন্টারভিউ দিয়েছিল অর্ক। মার্কসে টিকে গেলেও সম্মানী দেওয়ার মতন সামর্থ্য হয়নি ওর। সম্মানী বলতে ঘুষকে বোঝানো হয়েছে। সহজ সুন্দর ভদ্র ভাষার ব্যবহার। সেলিনার ডাক কানে আসতেই রান্নাঘর থেকে ছুটে এলো অর্ক। সেলিনার হাতের ইশারায় ছেলেকে পাশে বসালেন। অর্কের পাংশুটে মুখ দেখেই বললেন, কি হয়েছে বাবা? কোনো কিছু নিয়ে চিন্তিত তুই? না মা, আমি চিন্তিত নই। তোমার কিছু লাগবে? হুম। আচ্ছা বলো কি লাগবে, আমি নিয়ে আসবো। মলিন মুখে প্লাস্টিকের হাসি দেখে কেঁদে উঠলেন সেলিনা। মাকে ঝাপটে ধরল অর্ক। ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা? এই বয়সে সবাই বাপের টাকা ওড়ায়, আর তুই রোজগার করার জন্য উঠে পড়ে লেগেছিস। কী সব বলছো মা? টাকা ওড়ানো কি ভালো? আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, নিশ্চয় ভালো কিছু হবে, দেখে নিও। তাই যেন হয়। দীর্ঘশ্বাস ফেললেন সেলিনা। মায়ের মাথায় বিলি কেটে দিয়ে উঠে এলো অর্ক। অংশুর পাশে এসে বসলো। অংশু পড়াশোনাতে বেশ অনেকটাই মনোযোগী হয়েছে। তৃপ্ত হলো অর্ক। অংশুর মাথায় হাত বুলিয়ে বলল, তোর খুব অসুবিধা হচ্ছে অংশ? কোনো কথা বলছো ভাইয়া? এই যে প্রাইভেট পড়াতে পারলাম না যে তোকে। আরে না, অসুবিধা হবে কেন, তুমি আছো না। আলতো করে হাসলো অর্ক। অংশুর পিঠে হাত রেখে কিছু একটা ভাবলো। তারপরেই বেরিয়ে পড়লো কাজের সন্ধানে। ধাবাতে কাজ করে দিলে রাতে খাবার দেন মালিক, তবে দিনে 2 বেলা খাবারের জন্য কোনো কাজই নেই ওর কাছে। হালকা যা কাজ পায় তাতেই কোনো মতে ডাল ভাত হয়। দীর্ঘশ্বাস যেন বুক চিরে বেরিয়ে আসে। এলোমেলো পায়ে হেঁটে যাচ্ছিল, তখনই একটা গাড়ি এসে থামলো। এক পলক তাকিয়ে দেখলো অর্ধ মাতাল অবস্থায় ছেলে মেয়ে দুটো কোথায় একটা যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরে বেশ বাজে অনুভব হলো অর্কের। এ দুনিয়ায় আর কি কি দেখতে হবে ওকে কে জানে। একটা হোটেলের কাছে আসতেই দারোয়ান এগিয়ে এলো। ছেলেটা কাপড় দেখে নাক মুখ ছিটকালো আর বলল, কি চাই? চাকরি পাওয়া যাবে কোনো? না না, চাকরি টাকরি নাই এখানে, যাও এইখান থেকে। দূর দূর করে তাড়িয়ে দিল দারোয়ান। এতে অবশ্য কষ্ট পায়নি অর্ক, তবে ভেতর থেকে তিক্ততা আসলো। এ দুনিয়ায় টাকা ছাড়া মানুষের কোনো দামই নেই। সবুজ ঘাসের উপর পা মেলে বসে রইল অর্ক। আকাশ কিছুটা ঘুমট, বোধহয় বৃষ্টি হবে। আচ্ছা, এই বৃষ্টি কি পারে না মানুষের অহংকার শেষ করে দিতে? পারে না টাকার ভেদাভেদ দূর করতে? বোধহয় পারে না। সৃষ্টিকর্তা এই শক্তি এদের দেয়নি। নরম ঘাসের উপর হাত বুলোতে লাগলো ছেলেটা। চোখ দুটো তীব্র লাল, টপ টপ করে পানি ঝরছে। বাবা নামক মানুষটা এভাবে না ঠকালেও তো পারত। সন্তানের প্রতি কি কোনো মায়াই নেই উনার? আকাশের বুকে মুখ লুকিয়েই বেঁচে আছে অর্ক।
বাবা ছাড়া সন্তান এতটা অসহায় হয়? কাঁধে বলের আঘাত পড়তেই পেছনে ঘুরে তাকায় অর্ক। বাচ্চারা খেলা করছে। 6-7 বছরের একটা বাচ্চা এগিয়ে আসলো, অর্কের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মৃদু হাসলো অর্ক, বলল, বলো চাই। বাচ্চাটা মাথা ঝোঁকালো, বল দিতেই পালিয়ে গেল আবারও। কিছুক্ষণ বসে থেকে উঠে পড়ল অর্ক। জামায় কিছুটা ময়লা লেগেছে, হাতের সাহায্যে পরিষ্কার করে নিল। অবশ্য পরিষ্কার করেই বা কী লাভ। দুপুরের দিকে বাড়িতে ফিরল অর্ক, প্রচণ্ড ব্যথা শরীরে। ঠেলাগাড়ি ঠেলে কাঁধের রগ যেন ছিঁড়ে গেছে একদম। চাল ডাল আর আলু রেখে বলল, অংশু অংশু, একটু এদিকে আয় ভাই। পাশের ঘর থেকে ছুটে এলো অংশু। হাতে বই দেখে শীতল চাহনি দিল অর্ক, বলল, না থাক যা। আচ্ছা। অংশু চলে গেল। গায়ে মলিন শার্টটা খুলে ফেলল অর্ক। আয়নাতে স্পষ্ট দেখা যাচ্ছে কাঁধের দিকটা লাল হয়ে আছে। কয়েকবার হাত নাড়াচাড়া করলো। আয়নার এক অংশ ভেঙে গেছে। শুনেছিল ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, তবে কি করবে? বেশ কষ্ট হচ্ছে অর্কের। আগুনের উত্তাপ যেন বুকটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। হাতে এতটাই ব্যথা যে চোখ থেকে পানি ঝরতে লাগলো। মাল টানার সময় বোধহয় হাতে টান লেগেছিল, আর তখনই রগে আঘাত লাগে। কোনো মতে ডাল সিদ্ধ আর ভাত করলো। এদিকে জ্বালানিও ফুরে যাচ্ছে। এত শত চিন্তা, মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর। মুখে হাত দিয়ে বসে রইল অর্ক। প্রচুর কান্না পাচ্ছে ওর, যেন এই পৃথিবীতে একাই ও, শুধু একা। মানুষ কতটা অসহায় হলে রক্ত বিক্রি করে তা জানা নেই অর্কের। তবে এই মুহূর্তে এই কাজটি করবে অর্ক। অসুস্থ রোগীর রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এগিয়ে এলো অর্ক। হসপিটালে এসেছিল মায়ের ওষুধ কিনতে, বাকিতে দিল না। সেই কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করলো ছেলেটা। লোকটা সম্ভবত স্ত্রীর জন্য রক্ত খুঁজে চলছে। চেঁচাচ্ছেন খুব। অর্ক বলল, স্যার, আমি দিতে পারি রক্ত। তোমার রক্ত কি ও নেগেটিভ? ইয়েস। দ্রুত আসুন। আমার শর্ত আছে স্যার। লোকটা ভ্রুকুটি করে তাকালো। অর্কের ঠোঁটটা কাঁপছে। এমন অমানবিক হতে হবে কখনোই পরিকল্পনা করেনি। গলা থেকে কোনো কথা বের হচ্ছে না ওর। লোকটা তাগদা দিয়ে বললেন, কি শর্ত বলুন? আমার স্ত্রী হসপিটালের বেডে, রক্ত না পেলে আমার সন্তানকে বাঁচানো যাবে না। মহিলার অন্তঃসত্ত্বা শুনে আত্মা কেঁপে উঠল অর্কের। এই পশুর ন্যায় আচরণ করতেই হবে ওকে, কিছু করার নেই। কোনো মতে শুষ্ক ঠোঁট জিহবার আগার সাহায্যে ভিজিয়ে নিয়ে বলল, আমাকে 25,000 টাকা দিতে হবে। কয়েক মুহূর্তেই তাকিয়ে রইল লোকটা। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বেশি পাষাণ বোধহয় অর্ককেই মনে হচ্ছে। ধীরস্থির কণ্ঠে তিনি বললেন, আচ্ছা দিব, আপনি প্লিজ দ্রুত আসুন। লোকটার সাথে গেল অর্ক। সূচের আঘাত সবসময় ভয় লাগে ছেলেটার, তবে আজ বিন্দুমাত্র ভয় নেই। মনে কোনো একটা কথা বেজে চলছে, আমার শরীরের রক্ত দিয়ে হলেও আমি আমার পরিবারকে বাঁচাবো। এই কথাটি সে মনে মনে ভাবে। কিছু ত্যাগ মানুষকে পাষাণও করে, তা অর্ক থেকে কে ভালো জানে। এই যে পরিবারকে বাঁচাতে মুমূর্ষু রোগীর সুযোগ নিল। যদি লোকটার কাছে টাকা না থাকতো তবে রক্ত দিত না অর্ক, আর লোকটির স্ত্রীও সন্তানহারা হতে পারত। দীর্ঘ শ্বাস টানলো ছেলেটা। শরীরটা বেশ দুর্বল লাগছে। লোকটি 25,000 টাকার বান্ডিল দিয়ে চলে গেলেন। টাকার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল ছেলেটা। রক্ত বিক্রি করার টাকা ভাবতেই গা শিউরে উঠে। টাকা নিয়ে বাড়িতে আসতেই নানান প্রশ্নের প্রকোপে পড়ল অর্ক। কোনো মতে বুঝায় ছেলেটা, তবে সেলিনা যেন বিশ্বাসই করে না। শেষে নানান মিথ্যান আশ্রয় নিতে হলো। অংশু অবশ্য বেশ খুশি, কতদিন পরে নতুন শার্ট পাবে, আর কেউ এত ব্যঙ্গপূর্ণ করে হাসতেও পারবে না। ছেলেটার হাসি খুশি মুখ দেখে তৃপ্তি পেল অর্ক শরীরে। রক্ত বিক্রির টাকা হলেও ও ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরেছে। দুপুরে খাবার খেয়ে অর্ক বলল, চল অংশু। কোথায়? কেনাকাটা করতে যাব। তোর যা যা লাগবে এক্ষুনি কিনে ফেলবো, আর কাল তোর স্কুলের বেতন পরিশোধ করে আসবো। ওকে ভাইয়া। অংশু বেশ খুশি মনে রেডি হতে লাগলো। একটা জিনিস লক্ষ্য করলো অর্ক, মলিন নোংরা কাপড়টাকে বেশ জমকালোভাবে গ্রহণ করছে অংশু। খুশিতে ভুলেই গেছে মলিন কাপড়ের কথা। অংশুকে নিয়ে বেরিয়ে পড়ল অর্ক। যদিও ইচ্ছে ছিল না গাড়িতে যাওয়ার, তবে ভাইয়ের কথা ভেবেই গাড়িতে উঠল। বেশি দূরের পথ নয়, কয়েক মিনিটেরই। দোকানের কাছে নামিয়ে দিল। ভেতরে প্রবেশ করলো ওরা। এসির ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই গা শিরশির করে উঠল। অংশু দৃষ্টি চারপাশে ঘুরপাক খাচ্ছে। কয়েকজন ক্রেতা কেমন করে যেন তাকিয়ে আছে, মনে হচ্ছে সার্কাস হচ্ছে। অর্ক বুঝতে পারলো জামা কাপড়ের জন্যই এমনটা করেছে ওরা।
মাথাটা নিচু করে দোকানদারের কাছে এলো। প্রথমে দোকানদারও কেমন গা ছাড়া ভাবে দেখলো। খানিকের মাঝেই অনুভব হলো টাকা পয়সা ছাড়া এ দুনিয়াতে পোশাকের চাহিদা অনেক। পোশাক ভালো দেখলেই দাম পাওয়া যায়। অংশু একটা নীল রঙের শার্ট দেখে বলল, ভাইয়া দেখো শার্টটা। অংশুর দিকে এগিয়ে এলো অর্ক। শার্টটা বেশ সুন্দর, বোঝাই যাচ্ছে অংশুর বেশ পছন্দ হয়েছে। অংশু বলল, নেব। নে। দোকানদার এসে ছো মেরে শার্টটা নিয়ে গেল। অদ্ভুতভাবে তাকিয়ে রইল অংশু আর অর্ক। দোকানদার বলল, এটা নেওয়ার মতো টাকা আছে? তাই বলে আপনি এভাবে নিয়ে যাবেন? তো কাপড় নোংরা হবে না? নিজেদের জামা কাপড় দেখেছ? অর্ক বেশ রাগ হলো। মানুষ ভালো ব্যবহার বুঝে না নাকি? অংশুর চোখে সামান্য পানি দেখা যাচ্ছে। অপমানিত হওয়ার কারণে বেশ কষ্ট পেয়েছে ও। অর্কের বুকটা ফেটে যাচ্ছে। অর্ক বলল, এই শার্টের দাম কত? 3000 টাকা। কথাটা শুনে অংশু বলল, ভাইয়া চলো আমরা অন্য কোথাও যাই। না অংশু, আমরা এটাই নেব। অর্কের কথা শুনে দোকানদার তাকিয়ে রইল। অংশু নিজেও অবাক হলো। অর্ক 3000 টাকা দিয়ে শার্টটা নিয়ে নিল। রাস্তায় এসে অর্ককে জড়িয়ে ধরল অংশু। কান্দান্নত অবস্থাতেই বলল, ভাইয়া তুমি আমার জন্য এতগুলো টাকা কেন নষ্ট করলে? বাদ দে অংশু, একটা দিন অন্তত তোর পছন্দের জিনিসটা তোকে কিনে দিলাম না হয়। অর্ককে জড়িয়ে ধরেই রইল অংশু। ভাই নামক মানুষটি বুঝি আদর্শ বাবার প্রতিরূপ। সেলিনা বেশ বকাঝকা করলেন ছেলেটাকে। অর্ক তেমন কিছু বলেনি। অপমান সহ্য হচ্ছিল না ওর। তাছাড়া অংশুর খুব পছন্দ হয়েছিল যে, টাকা থাকা সত্ত্বেও কি করে বারণ করবে ওকে। সেলিনা এবার ডুকরে খাটতে লাগলেন। অনেকটাই সুস্থ তিনি। অংশুকে বকাঝকা করতে অর্ক বলল, ওকে বকা দিও না মা, ওর শখটা পূরণ করা আমার দায়িত্ব। তাই বলে এত দামি শার্ট পরতে হবে? পড়ুক না, বিদায় অনুষ্ঠানে সবাই তো দামি পোশাক পরে। মুখে আঁচল চেপে ধরলেন সেলিনা। সোনার টুকরো ছেলেটাকে আর কি বা বলবেন তিনি। ল্যাম্পপোস্টের আলোতে চিকচিক করছে কোনো পাথর। বেশ আগ্রহ হলো অর্কের। পাথরটা বেশ মূল্যবান, এর বাহ্যিক রূপ দেখেই বোঝা যাচ্ছে। পাথরটা বুক পকেটে নিয়ে সোজা পুলিশ স্টেশনে জমা দিল। পুলিশ অবশ্য ওকে সন্দেহ করেছিল, তবে প্রমাণ ছাড়া কি করবেন তিনি। রত্ন পাথরটা পুলিশ স্টেশনে জমা দিতে পেরে বুকের ভেতর সমীরণ বয়ে গেল। শান্ত নিঃশ্বাস ফেলে রেলওয়ের ধারে এসে বসল। ঝকঝক শব্দ করে ট্রেন চলে যাচ্ছে। পাশেই প্ল্যাটফর্ম, হরেক রকমের মানুষের আনাগোনা। চায়ের আড্ডায় বসেছে কেউ কেউ। অদূরে থাকা একদল তরুণ তরুণী দেখে থেমে গেল ওর চোখ। দলের মধ্যে মণি আর দিয়া হেসে হেসে কিছু নির্দেশনা দিচ্ছে। ট্রেন আসতেই চলে গেল ট্রেনে চলে। কয়েক মুহূর্তে বসে থেকে বাড়ির পথে হাঁটা লাগালো অর্ক। হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে। রাস্তার ধারে নেড়ি কুকুররা লেজ নাড়িয়ে হাঁক তুলছে। বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারল না অর্ক। তার আগেই কানের কাছ ঘেঁষে একটা গাড়ি চলে গেল। জঙ্গলের দিকে বস্তা টেনে নিয়ে যাচ্ছে এরা। দুটো লোক আশেপাশে তাকাচ্ছে বারবার। বস্তা হাতে লোকটা বলল, তাড়াতাড়ি কর, কেউ দেখার আগেই সব কাজ শেষ করতে হবে। লোক তিনটে ধীর পায়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। কেমন যেন লাগছে ছেলেটার কাছে, তবুও এদের দেখার জন্য লুকিয়ে পিছু নিল। পাঁচডোবা থেকে মাছিরা ভন ভন করছে। দুর্গন্ধে যেন নাড়ি ভুঁই বের হয়ে যায়। কোনো মতে এদের পিছু নিল। জঙ্গলের ভেতরে এক গোডাউনে এসে বস্তাটা রাখলো। বস্তা খুলেই চোখ পড়ল টাকার বান্ডি। অর্কের চোখ কপালে উঠে গেল। এত টাকা এদের কাছে কি করে? হঠাৎ করেই পায়ে কিছু একটা কামড় অনুভূতি হলো। আহ বলে আর্তনাদ করতেই লোকগুলো সতর্ক হয়ে গেল। পকেট থেকে ধারালো ছোরা বের করলো। শুকনো ঢোক গিলল অর্ক। এখানে থাকার মানে নিজের বিপদ বিপন্নে ফেলা। তাই ছুটতে লাগলো। এক দৌড়ে বড় সড়কে এসে পড়ল। কুপি বাতি জ্বালিয়ে ঘুমাচ্ছে সেলিনা। আজকাল শরীরে জোর নেই। কোনো মতে হাঁটাচলা করেন আর ডাল ভাত ফুটান। অংশুর টেস্ট এক্সাম চলে এসেছে, তাই জোরে জোরে পড়ছে। ঘরে ফিরতেই অংশু বলল, ভাইয়া এসেছো? আমার কলম শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি নিয়ে আসি। আর শোনো, ক্যালকুলেটর লাগবে, আগেরটা কাজ করছে না। কিছু একটা ভাবলো অর্ক। পাশের দোকানে তো ক্যালকুলেটর বিক্রি করে না, তার মানে আবার বড় সড়কে যেতে হবে। অংশু তাকিয়ে আছে দেখে অর্ক বলল, আমি নিয়ে আসছি, আর মনে করে মাকে ওষুধ দিবি। বস্তি থেকে বিড়াল পায়ে বের হলো অর্ক। আজকাল পুলিশের আনাগোনা চলছে বস্তিতে। কেউ একটু রাতে বের হলেই লকআপে পুরে দেয়। মানুষ বাঁচবে কি করে কে জানে। বড় সড়কের পাশে অনেকগুলো দোকান। একটু দেখে নিয়ে শেষের দোকানটায় গেল অর্ক। লোকটা হেসে বলল, কি লাগবো? আঙ্কেল, 5টা কলম আর একটা ক্যালকুলেটর। আচ্ছা, দিতাছি, খারাও।
অর্ক সম্মতি জানালো। লোকটা বেশ খোঁজাখুঁজি করে কলম আর ক্যালকুলেটর বের করলো। ময়লা পড়ে গেছে। দাঁত কেলিয়ে হাসলেন, মুখে বললেন, একটু ধুলা পড়ছে, রাস্তার পাশে দোকান তো তাই। আচ্ছা সমস্যা নেই। দোকানদার কলম আর ক্যালকুলেটরের প্যাকেটটা পরিষ্কার করে দিল। বিল মিটিয়ে চলে আসলো অর্ক। সেদিন ফুটপাত থেকে সস্তায় বেশ ভালো একটি শার্ট কিনেছিল, সেটাই পরা ছিল গায়ে। সেই কারণেই বোধহয় লোকটা ভালো ব্যবহার করলো। শার্টটা একটু দেখলো ছেলেটা, ঠোঁটের কোণে লেগে আছে তাচ্ছিল্যের হাসি। যাক, তবে ফুটপাতের সাথে মূল্য আছে। অনেকটা পথ এসে পড়েছে। পিছু ডেকে থেমে গেল। কণ্ঠস্বরটা কেমন পরিচিত। কাছে এসে হাঁপাচ্ছে দিয়া। অর্ক অবাক হয়ে বলল, ম্যাম আপনি এখানে? আমি কেন আসতে পারি না? অবশ্যই অবশ্যই পারেন। আমি আসলে আপনাকে ট্রেনে চেপে যেতে দেখেছিলাম তো। অর্কের কথার মাঝে ব্যাগ থেকে ওয়াটার বোতল বের করে নিল দিয়া। ক্যাপ খুলতে খুলতে বলল, একটা জিনিস হারিয়ে ফিরে এসেছিলাম। কি জিনিস? 2 ঢোক পানি পান করলো দিয়া। ব্যাগের সাইড পকেট থেকে সুন্দর সেই রত্ন পাথর বের করে বলল, এটা জানো, এর মূল্য অনেক, অথচ আমি হারিয়ে ফেলেছিলাম। তবে পুলিশ স্টেশনে পেয়ে যাব ভাবতেই পারিনি। আর বলিস, তোমার ছবি দেখাতেই চমকে উঠেছিলাম আমি। যাই হোক, অনেক অনেক থ্যাঙ্কস। হালকা হাসলো অর্ক। দিয়া বলল, তুমি তো নিয়ে যেতেও পারতে, নিলে না কেন? অন্যের জিনিস মেরে খেয়ে বাঁচা যায় না ম্যাডাম। হাসলো দিয়া। ছেলেটার মাঝে ভদ্রতা রয়েছে বেশ। দিয়া বলল, আমি তোমাকে কিছু দিতে চাই। এই যা, তুমি করে বলছি দেখে কিছু মনে করো না। সমস্যা নেই। অর্কের সাথে কিছু কথা বলল দিয়া। ডিটেলস নিয়ে জানতে পারলো ওর ভার্সিটিতে পড়ে অর্ক। দিয়া বলল, তুমি আমার ভার্সিটিতে পড়ো, আমিই জানি না। গত 8 মাস ধরে ভার্সিটি ছেড়ে দিয়েছি। এটা কিন্তু উচিত নয় অর্ক। পড়াশোনা কতটা জরুরি জানো তো? কিছু বলল না ছেলেটা। বলার মতন কোনো শব্দই ওর কাছে নেই। দিয়া ব্যাগ থেকে একটা বক্স বের করলো। বেশ সুন্দর একটি ঘড়ি রয়েছে এতে। অর্ককে অবাক করে দিয়ে ঘড়িটা ওর হাতে পরিয়ে দিল। খিলখিল করে হেসে বলল, গিফট পরিয়ে দিতে হয়, এতে করে অধিক আনন্দ পাওয়া যায়। আর এদিকে ঘড়িটা নিয়ে নানান ভঙ্গিমা করছে অংশু। দারুণ সুন্দর ঘড়িটা, যে কারো নজর কাড়ার মতোই। অংশু বলল, ওই ভাইয়া বলো না, কোথায় পেলে এটা? এসব বাদে তো অংশ, এখন পড়তে বস। না না, আমি জানতে চাই এই ঘড়িটা কোথায় পেলে। 2 ভাইয়ের কথোপকথনের পাশের রুম থেকে ধীর পায়ে এগিয়ে এলেন সেলিনা। অংশুর হাত থেকে ঘড়িটা নিয়ে বললেন, এটা তো বেশ দামি ঘড়ি, তোরা পেলি কোথায়? দেখো না, ভাইয়া বলছে না কোথায় পেলো। অনেকক্ষণ ধরে প্রশ্ন করে যাচ্ছি। কি রে অর্ক, কোথায় পেলি এটা? গিফট পেয়েছি মা। গিফট? কে দিল তোকে গিফট? তাও এমন একটা দামি মডেলের ঘড়ি? এসব বাদ দাও তো। অংশ নিশ্চয় ওষুধ খাওয়ায়নি তোমায়। আমি বলেছিলাম, মা বলল তুমি এলেই ভাত খাবে। এ কি মা, এটা কেমন কথা? তুই নেই ঘরে, অংশটাও পড়াশোনা নিয়ে ব্যস্ত, একা একা খাওয়া যায়? আচ্ছা আসো, আমরা একসাথে খাবো। বেশ সুন্দরভাবে কথাটা এড়িয়ে গেল অর্ক। খাবার বেড়ে দিলেন সেলিনা। অংশু গপ গপ করে খাচ্ছে। অর্ক খাচ্ছে না দেখে সেলিনা বলল, কি রে, খাচ্ছিস না কেন? একটা কথা বলবো? হ্যাঁ বল। আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিবে মা, ঠিক ছোটবেলার মতো। ছেলেটার কথা শুনে চোখের পানি এসে গেল সেলিনার। অর্ক খুব বেশি দুষ্টু ছিল, কখনো মাছ খেতে চাইতো না। সেলিনা ধরে নিয়ে এসে কোলে বসিয়ে হরেক রকমের মাছ খাওয়াতেন। সেই দুষ্টু ছেলেটা আজ কতটা দায়িত্ববান। সময় মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। মা বলে আর্তনাদ করলো অর্ক। সেলিনাকে জড়িয়ে ধরে ঝমঝম করে কাঁদতে লাগলো। অংশু হা হয়ে তাকিয়ে আছে। ছেলেটার চোখে মুখে আতঙ্ক। মা আর ভাইকে একসাথে কাঁদতে দেখেই ওর ভয় হয়, খুব ভয় হয়। মনে পড়ে যায় পুরনো কিছু ব্যথা, যেদিন বাবা নামক মানুষটি ঘর থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল ওদের। অংশু ভাত রেখে উঠে গেল। জালনার গ্রিল ধরে নিষ্পলক তাকিয়ে রইল। চন্দ্র আজ লালচে বর্ণ ধারণ করেছে। সহসা এমন রূপ ধারণ করে না, তবে বিশেষ কোনো তিথি আজ। চোখ থেকে নোনা জলে ধারা গড়ানোর আগেই মুছে ফেলল। অর্ক বলল, তুই খুব কষ্ট হচ্ছিস ভাই? আত্মাটা কেঁপে উঠল অংশুর। বাবার স্থানে রয়েছে ভাই নামক মানুষটি। হঠাৎ করেই জড়িয়ে ধরল। নাকি সুরে বলতে লাগলো, আমি খুব খারাপ ভাইয়া, আমি খুব খারাপ। এমন করছিস কেন অংশ? তুমি এত কাজ করো আর আমি ভাই হয়ে শুধু নিয়েই যাই। অংশুর কথার প্রতিক্রিয়া করার চেষ্টা করলো না অর্ক। চোখে পানি মুছতে লাগলো অংশু। ততক্ষণে সেলিনা এসে হাজির। অংশুর মাথায় আদুরে হাত স্পর্শ করে দিয়ে বলল,
আমার অবর্তমানে অর্কই তো তোর সব। আমার অর্কের ওপর ভরসা করেই তো চোখ বুঝবো আমি। এসব বলো না মা। এটাই যে সত্য রে বাবা। আমার অংশুর দায়িত্ব কিন্তু তোর হাতে অর্ক। সেলিনাকে জড়িয়ে ধরল দুই ভাই। বুকের ভেতর কেমন জ্বালা পোড়া করছে। সুখ নামক পাখিটা বুঝি এই দুনিয়াতে নেই। ঘড়িটা অনাদরে পড়েছিল। হঠাৎ চোখ পড়ায় থেমে গেল অর্ক। মনে পড়ে গেল দিয়ার কথা। মেয়েটা আসলেই ভালো। সামনেই অর্কের পরীক্ষা, কি করবে বুঝতে পারছে না। হাতে সামান্য কিছু টাকা আছে, এই টাকা দিয়ে এক্সাম ফি দেওয়া যায়। বেশ দ্বিধা কাটিয়ে ভার্সিটিতে এলো অর্ক। আজকাল টিউশনিও পাওয়া যায় না, ক্লাস থেকে টিউশন দেওয়া হয়। বহুদিন পর স্যারদের সন্নিকটে আসার পর স্যাররা প্রথম বকাঝকা করলেন। তবে অর্ক বুঝিয়ে বলতেই আফসোস করলেন ওনারা। টাকা জমা দিয়ে ক্যাম্পাসে এলো অর্ক। কিছু প্রিয় আর ছেনামো। অর্কের সাথে রাফির চোখাচোখি হতেই ছুটে এলো ছেলেটা। অর্ককে জড়িয়ে ধরে বলল, আরে দোস্ত, তোর তো পাত্তাই নাই। তোর বাসাটা নাকি ব্যাংকের কাছে চলে গেছে। হ্যাঁ রে। ইস, আচ্ছা এখন কোথায় থাকিস তোরা? ঠিকানা দে। অর্কের চোখ জোড়া কেমন করছে, মাথাটা নিচু করে বলল, বস্তিতে। দু পা পিছিয়ে গেল রাফি। কি বলছিস কি এসব? হ্যাঁ রে। অর্কের দীর্ঘশ্বাসে যেন কেঁপে উঠল পুরো ক্যাম্পাস। মাথায় হাত দিয়েছে রাফি। মলিন মুখে অর্ক বলল, আসি রে। কোথায় যাচ্ছিস তুই? বস্তিতে। আমিও যাব। আন্টির শরীর তো ভালো নেই। কিন্তু তুই? চুপ, একটা খোঁজ খবর তো দিতেই পারতি। মাথাটা নিচু করে ফেলল অর্ক। কি করে বলবে বাবা নামক মানুষটি আবার প্রতারণা করেছে ওদের সাথে। হাঁটতে হাঁটতে অনেক দূর এলো রাফি আর অর্ক। মাঝে মাঝে দু একটা কথা হচ্ছে। এক পর্যায়ে রাফি রেগে গেল, লাগাতার কিল ঘুষি দিয়ে বলল, আমি তোর কেউ হই না, বন্ধু নেই তোর। সরি রে দোস্ত। মেরে ফেলবো একদম, আর কখনো এমন করবি না দোস্ত। রাফিকে জড়িয়ে ধরল অর্ক। রাফির আচরণ ওর মনে শীতলতার ছড়াচ্ছে। সব জানার পরেও বন্ধুত্ব রাখবে রাফি, যা ছিল ভাবনার অতীত। বন্ধুবোধ হয় একেই বলে। সেলিনা বেশ লজ্জা পেলেন। ছেলের বন্ধু এসেছে অথচ ঘরে কিছু নেই। রাফি এগিয়ে এসে সেলিনার পায়ের কাছে বসল। ছলছল নয়নে বলল, মায়ের ঘরে ছেলের আপ্যায়ন মানায়? বুকটা হু হু করে উঠল সেলিনার। রাফির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর মতো সন্তান যেন ঘরে ঘরে হয় রে বাবা। সেলিনার হাতে চুমু খেলেন রাফি। ছোট সময়ে মাকে হারিয়েছে, তাই মায়ের শূন্যতা বেশ ওকে কাঁদায়। অংশুর চুল টানাটানি করছে রাফি, ঠিক আগের মতন। কতটা সবলীন রাফি, যেন ওদেরই পরিবারের অংশ। প্রকৃতি বন্ধু তো সে, যে দুঃখের সময়ও পাশে থাকে। দিয়ার জন্মদিন উপলক্ষে ভার্সিটিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। মেয়েটার বেশ নামডাক রয়েছে, আলাদা পার্সোনালিটিও রয়েছে। হাঁটু মুড়ে বসে পড়ল একটি ছেলে, হাতে টকটকে গোলাপের গুচ্ছ। গোলাপ গুচ্ছ ফিরিয়ে দিল দিয়া। সবাই ওহ বলে চেঁচিয়ে উঠল। একে একে এক এক রকমের আয়োজন করছে দিয়ার জন্য। পাশেই পল্লবী দাঁড়িয়ে আছে, কিছুটা হিংসে হচ্ছে ওর, তবে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে। ভিড়ের মধ্যে কেউ একজন বলে উঠল, মানুষ যা দেখায় আসলে তা নয়। গরিবদের প্রতি ভালোবাসা দেখানো সহজ, তবে গরিবদের ভালোবাসা সহজ নয়। মিস দিয়াও তেমনই, সেই কারণে গরিবদের ভালোবাসা এক্সপেক্ট করছে না। ছেলেটার কণ্ঠে কেঁপে উঠল দিয়ার মস্তিষ্ক। এত বড় অভিযোগ ওর বিরুদ্ধে। রাগ হলো বেশ। যে ছেলেটি প্রপোজ করেছিল সেই ছেলেটির হাত থেকে গোলাপটা তুলে নিল। সবাই ভাবছিল দিয়া বুঝি ছেলেটার প্রপোজ অ্যাকসেপ্ট করবে। তবে সবাইকে ভুল প্রমাণিত করে দিয়া বলল, কথাটা একদম সত্য। মানুষ ভালোবাসা দেখায়, তবে ভালোবাসে না। আমি দিয়া এই পুরো ভার্সিটি স্টুডেন্টদের সামনে একজন সব থেকে গরিব স্টুডেন্টকে প্রপোজ করব। দেখি সব থেকে গরিব, যে কিনা বস্তির কোণে থাকে, আছে কেউ? কেউ সাড়া দিল না। এই ভার্সিটিতে মোটামুটি সবাই মধ্যবিত্ত অথবা বড় লোক। ভিড়ের মাঝে থাকা আবার কেউ একজন বলল, আছে, আর সে হলো অর্ক। কথাটা শুনে সবাই অর্কের নাম নিতে লাগলো। ভ্রুকুটি করে তাকালো দিয়া। অর্ক আর রাফি মাত্রই ক্যাম্পাসে এসেছে। সবাই যেন ওদের খুবলে খাচ্ছে। অর্ক যেন আকাশ থেকে পড়ল যখন ওর নামের প্রতিধ্বনি শুনতে পেল। দিয়া কি করবে বুঝতে পারছে না। সবাই ফোর্স করছে দিয়াকে। চোখ বন্ধ করে শ্বাস নিল দিয়া। প্রপোজ করে বসলো অর্ককে। সবাই অবাক হয়েছে, কেউ যেন আশা করেনি এটা। রাফি বলল, হোয়াট হ্যাপেন্ড?
তুমি তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আই এম রাইট? মাথা ঝাঁকালো দিয়া। কানাকানিতে সমস্তটা কানে এলো রাফির আর অর্কের। পিছিয়ে গেল ছেলেটা। রাফির কপালে ভাঁজের সৃষ্টি। সবাই অপেক্ষা করছে অর্কের উত্তরের আশায়। দিয়ার হাত কাঁপছে। অর্ক বলল, দুঃখিত। ফোঁস করে শ্বাস ফেলল দিয়া। মনে মনে যেন এটাই হচ্ছিল ওর। অর্ক আর রাফি ক্লাস দিয়ে অগ্রসর হলো। দিয়া সবার উদ্দেশ্যে বলল, আমি আমার কথা রেখেছি। যিনি বা যারা আমার উপর অভিযোগ এনেছেন, আশা করি মানসিকতা ঠিক করবেন। কথাটা বলেই চলে গেল দিয়া। ক্লাসরুমে এসে মাথা চেপে ধরে বসে রইল। কিছুতেই শান্তি লাগছে না। অর্করই বা কি ভালো লাগে ওকে? ভেতর থেকে দীর্ঘশ্বাস নেমে এলো। বাসায় ফোন করে সন্ধ্যার পার্টিটা ক্যান্সেল করে দিল। পল্লবী বলল, শেষমেশ একটা বস্তির ছেলেকে প্রপোজ করলি দিয়া? ছি! পল্লবী, গলা নামিয়ে কথা বল দিয়া। তোকে দেখে মনে হচ্ছে রাস্তায় নেমে গেছিস। অহেতুক কিছু কূট কথা বলতে লাগলো পল্লবী। দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নিল দিয়া। তবে ভেতর থেকে যন্ত্রণা হচ্ছে। রাগের মাথায় কাজটা করা ঠিক হয়নি, তবে অপমানও সহ্য হচ্ছিল না। মাঝে মাঝে মানুষ এমন সব কমেন্ট করে যে উল্টো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। দিয়া প্রপোজ করার পর থেকে বেশ কিছু কটূক্তি মন্তব্য এসেছে অর্কের নামে। কেউ কেউ বলছে গরিবের মাথায় ময়ূর উঠেছিল, আর কেউ বলছে মানুষ বেশি পেলে ভাব দেখায়। কি অদ্ভুত চিন্তা ভাবনা এদের। দিয়া নিজে কি চেয়েছিল অর্ককে? আসলে মানুষ ভালোবাসা খুঁজে না, খুঁজে কয়েকদিনের সস্তা রিলেশন। রাফি কয়েকবার রেগে গিয়েছিল, বারবার বাধা দিয়েছিল অর্ক। ক্লাসরুমে থাকা যাচ্ছে না আর, হাসাহাসিতে ভরে গেছে একদম। রাফি নিজেই অতিষ্ঠ হয়ে কয়েকজনের সাথে ঝগড়া করতে লাগলো। অর্ক বেরিয়ে আসলো কৃষ্ণচূড়া বাগানে। ভার্সিটির এ পাশে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ, লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুল পড়ে থাকে। মনে হয় যেন সূর্যের আলো গেঁথে আছে মাটিতে। কয়েকটা কৃষ্ণচূড়া ফুল কুড়োলো ছেলেটা। ভালো লাগে ওর। পেছন থেকে একটি কণ্ঠ কানে এলো। ভেজা চোখে দাঁড়িয়ে আছে দিয়া। অর্ক বলল, কিছু বলবেন? আম সরি অর্ক, আমি আসলে ঝোঁকের বসে। আমি কিছু মনে করিনি ম্যাডাম। আমি দেখেছি আপনি সবার কথায় কাজটা করেছেন। তাছাড়া আমি তো বিষয়টা নিয়ে কোনো প্রকার কথা বলিনি। তবু অর্ক, আমি সত্যিই খুব সরি। সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছে। গরিবের পেটে লাথি মারতেই ভালো লাগে, সমস্যা নেই। কথাটা যেন দিয়ার মস্তিষ্কে নাড়িয়ে দিল। দিয়া নিজেও তো সেই দলেরই অংশ। ম্যাডাম, আপনি দুঃখ পাবেন না, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। অর্ক, আমি আসলে আপনি নেহাতি চ্যালেঞ্জের জন্য করেছেন এমনটা, আমি কিছু মনে করিনি। আমি আসছি। দিয়াকে রেখে চলে গেল অর্ক। সাথে পড়ে রইল একগুচ্ছ কৃষ্ণচূড়া। আজ নিচেকে বড্ড অসহায় মনে হচ্ছে দিয়ার। একটা মানুষ কতটা ছোট হলো ওর জন্য। রাফি একটা জব খুঁজে দিয়েছিল অর্ককে, সামনেই তার বেতন দেওয়া হবে। অর্কের মনটা বেশ খুশি হলেও এখন শুনতে পেল রাফি বিদেশে চলে যাচ্ছে, তখন মন খারাপ হয়ে গেল। অর্ক মোটামুটি ছাত্র হলেও রাফিও বেশ ভালো মানেরই স্টুডেন্ট, সেই কারণেই পড়াশোনা নিয়ে বিশাল সুযোগ পেয়েছে। মুখ ভার করে রাফি বলল, তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না রে দোস্ত। ধ্যাত, কি যে বলিস তুই! লোকে গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ করে, আর তুই কিনা আমার জন্য মন খারাপ করছিস। তুই আমার বেস্ট ফ্রেন্ড রে অর্ক। কথাটা বলেই অর্ককে জড়িয়ে ধরল রাফি। ছেলেটার চোখের পানি। অর্ক বুঝতে পারল বন্ধুত্বের কোনো বিশেষত থাকতে লাগে না। রাফিকে পরম যত্নে জড়িয়ে ধরে কিছু উপদেশ দিল। বিদায়ের সময় মুখটা গোমরা করে দেখে অর্ক বলল, মন খারাপ করে কোথাও যেতে নেই রাফি, অলওয়েজ আসবি। একটু করে হাসলো রাফি। চোখের পলকে গাড়িটি মিলিয়ে গেল অদূরের রাস্তায়। অদ্ভুত জীবন ছেলেটার। প্রিয় মানুষটা চলে গেল। আবারও এক অনুভব হতে লাগলো অর্কের। বাসায় ফিরে বেশ ব্যস্ত হয়ে পড়ল অর্ক। সেলিনার মুখ থেকে রক্ত ঝরছে, অবিরত কেসে যাচ্ছেন তিনি। মাঠ থেকে ছুটে এলো অংশু। নরম মনের মানুষ ছেলেটা, কেঁদে দিল মায়ের অবস্থান দেখে। অর্ক বলল, মাকে হসপিটালে নিতে হবে, কাঁদিস না অংশু, আমাদের মায়ের কিচ্ছু হবে না রে। মা! অংশুর পা যেন থমকে গেল। মুখ থেকে শুধু মা মা শব্দ কানে আসছে। ছুটে এলো অর্ক, অংশুকে ঝাপটে ধরে বলল, শান্ত হ ভাই, শান্ত হ প্লিজ। অংশুর কান্না থামতেই সেলিনাকে কোলে তুলে নিল অর্ক। লাল রক্ত ভেসে যাচ্ছে অর্কের শরীরে। ঘৃণা বলতে যেন কিছুই নেই ছেলেটার। চোখ বন্ধ হওয়ার পূর্বেই দুই ছেলেকে দেখলেন সেলিনা। অর্কের মাথায় কোনো মতে স্নেহের স্পর্শ দিলেন। হসপিটালের করিডরে পাইচারি করছে অর্ক।
অংশু বারবার জ্ঞান হারিয়ে ফেলছে, সেই কারণেই ছেলেটাকে ঘুম পাড়ানো হয়েছে। ডাক্তার এসে বলল, ওনার কিডনির একটা অংশ বেশ বড় জখম হয়ে গেছে, বেশ অনেকদিন ধরেই বোধ হয় অপারেশন করতে হবে। আমি আনুষঙ্গিক খরচের কথা এখন বলছি না, আপনি সামান্য কিছু টাকা জমা দিন প্লিজ। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকার কথা শুনে অর্কের মাথায় সাগরের ঢেউ আছড়ে পড়ল। রাফিও নেই এখন, নিশ্চয়ই প্লেনে আছে। কি করে কি হবে? বেতন তো আরো কয়েকদিন পর দিবে। অফিসের দিকে ছুটে গেল অর্ক। বেশ বুঝিয়ে 10,000 টাকা নিয়ে বের হলো। রাত অনেকটাই হয়ে গেছে। জঙ্গলের কাছে আসতেই গুন্ডাদের কবলে পড়তে হলো ওকে। টাকাটা ছিনিয়ে নিল ওরা। অর্ক চিৎকার করে বলল, আমার মায়ের অপারেশন টাকা এগুলো, দোহাই লাগি, দিয়ে যান প্লিজ। পাষাণদের কি আর মায়া হয়? টাকা নিয়ে পালিয়ে গেল ওরা। এগলি সেগলি খুঁজেও এক কানাকড়িও খুঁজে পেল না অর্ক। সারা রাত পাগলের মতন করলো, তবে 1 টাকাও জোগাড় হলো না। সৃষ্টিকর্তা বোধহয় প্রচণ্ড রেগে যাচ্ছেন ওর উপর, তাই আজ এমন দশা। ফজরের দিকে হসপিটালে এলো অর্ক। তবে যা শুনলো তাতে কয়েক মুহূর্তে থমকে রইল। মা নামক ছায়াটি হারিয়ে ফেলেছে ও। মেঝেতে বসে পড়ল ছেলেটা। চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। মুখ দিয়ে অস্ফুটন স্বরে উচ্চারণ করলো, মা, মা, আমি তোকে বাঁচাতে পারলাম না। অবাকে ছেলে পারলো না মাকে বাঁচাতে। কি দোষ ছিল আল্লাহ? আমার মাকে কেন এই সাজা দিলে তুমি? কাঁদতে কাঁদতে মেঝেতে পড়ে গেল অর্ক। মাথার উপর যেন খোলা আকাশ, যে দুনিয়ায় কেউ নেই ওর। হঠাৎই চোখ ভাসল ওর মায়ের হাসি। তীব্র ব্যথায় কাতরাতে লাগলো ছেলেরা। সাদা কাপড়ে ঢেকে নিয়ে আসা হচ্ছে সেলিনাকে। কোথা থেকে যেন বাতাস এসে মুখের কাপড় সরিয়ে দিল। মৃদু হাসলো অর্ক, বলল, আমার মমতাময়ী মা শুয়ে আছে সাদা বিছানায়। অংশুকে সামলানো কষ্টকর হয়ে গেছে। ছেলেটা পাগলামি করছে, মা ছাড়া যেন কিছুই বুঝে না। এখন সেই বাচ্চাটি রয়ে গেছে। কঠোর হয়ে আছে অর্ক, পাথরের ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে। মনে পড়ে যাচ্ছে কিছু সুন্দর স্মৃতি। এই তো কালইও মায়ের হাতে ভাত খেলো, সকালেও মায়ের কপালে চুমু খেলো। আজ সেই মা নেই এই পৃথিবীতে। অদ্ভুত লাগে ওর। যদিও মরণই হয়, তবে আশার কি প্রয়োজন? এই যন্ত্রণা দিয়ে সৃষ্টিকর্তা কেন পরীক্ষা নেন? মানুষ বুদ্ধিজ্ঞান হারিয়ে ফেলে যখন শোকে পাথর হয়, অর্কের অবস্থাও তেমন হলো। ছেলেটার অনুভব করলো কিছু বিশেষ সময়ে গরিব মানুষকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তার একটি হলো মৃত্যু। যখন মানুষ মরে যায় তখন খুবই বেশি গুরুত্ব পায়। গরম পানি দিয়ে শেষ গোসল করানো হলো সেলিনাকে। আজ খুব অসহায় লাগছে অর্কের। মায়ের কাফনের টাকা বুঝি হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছে। ছেলেটার কি হলো বোঝা গেল না। ছুটে গেল ঘরে, চোখ বন্ধ করে কিছু একটা ভাবলো। খুব যত্নে রেখেছিল মায়ের দেওয়া একটি রূপার মুদ্রা। এই মুদ্রা দিয়ে জন্মদিনের উইশ করেছিল সেলিনা। বুকে পাথর চাপা দিয়ে এটা বিক্রি করলো অর্ক। 1000 টাকা 2টো নোট দেওয়া হলো ওকে। টাকার দিকে তাকিয়ে রইল অর্ক। এমনই 10টি কাগজের টুকরোর জন্যই ওর মমতাময়ী মাকে চিরতরে হারালো অর্ক। কবরে শোয়ানোর সময় কেঁদে উঠল অর্ক। ভাঙা গলায় বলল, কেমন করে আধারে ঘুমাবে মা? তুমি তো আধারকে খুব ভয় পাও। আমি কি করব মা? তোমাকে ছেড়ে কি করে থাকবো আমি? অর্কের অবস্থা দেখে কিছু মানুষ এগিয়ে আসলো। হাত দিয়ে বাধা দিল অর্ক। নিজেকে সামলে নিয়ে মাকে শুয়ে দিল আধারে। শেষ মাটিটুকু দেওয়ার পূর্বে একটি প্রার্থনা করলো ছেলেটি, আমার সমস্ত ভালো কাজের সুফল আমার মাকে দিও, আমি। চোখের পানিতে কবর যেন ভিজে গেল। মাটিতে কয়েক ফোঁটা অশ্রু স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে। পেছন ফিরে তাকালো না অর্ক। এ দুনিয়ার প্রতি ক্ষোভ জন্মেছে ওর। টাকার অভাবে মাকে হারিয়েছে। মায়ের বিছানা আঁকড়ে আছে অংশু, কিছুতেই সরানো যাচ্ছে না। অর্ক নিজেও পথ হারালো। ছেলেটা বেরিয়ে পড়ল রাস্তায়। আজ খুব রাগ হচ্ছে বাবা নামক মানুষটির প্রতি। তিনি দিব্যি অন্য স্ত্রী সন্তান নিয়ে আছেন, কিন্তু প্রথম স্ত্রী আর সন্তানের প্রতি অবহেলা। মৃত্যুর পূর্বে মানুষ চায় স্বামীর হাতটা ধরে শ্বাস ত্যাগ করতে। সেলিনা বড্ড ভালোবাসতেন ওনার স্বামীকে, কিন্তু সবার কপাল কি স্বামীর সুখটা জুটে? টিনের কৌটার আঘাত করতে করতে এগিয়ে যাচ্ছে অর্ক। ভালো লাগছে না কিছুই। মায়ের জানাজা পড়ার পর থেকেই যেন ওকে ভীষণ বাজে রোগে ধরেছে। কি রোগ তা জানা নেই। হাঁটার এক পর্যায়ে জঙ্গলের দিকে চলে আসলো অর্ক। দেখতে পেল সেই ছিনতাইকারীদের। রাগে ওদের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। পাশ থেকে ইট নিয়ে ছুড়ল ওদের দিকে। কিছু বাজে ভাষা ব্যবহার করে বলল, তোদের জন্য আমার মা আজ নেই, ছাড়বো না তোদের।
একজনকে আঘাত করতেই লুটিয়ে পড়ল। সম্ভবত মাতাল হয়ে আছে, তাই অতি সহজে আঘাত করতে পেরেছে অর্ক। সৃষ্টিকর্তা বোধ হয় প্রবল শক্তি অর্কর হাতে ন্যস্ত করেছে, তাই তো রাক্ষসের মতন করছে ছেলেটা। অর্ধমিত করে ফেললো অর্ক। পাশেই রয়েছে টাকার বান্ডিল। টাকাগুলো তুলে নিল ছেলেটা, থুতু দিয়ে বলল, আজ থেকে শপথ করলাম অন্যায় করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। জীবন বড় অদ্ভুতভাবে বদলাতে লাগলো। বেশ স্বাভাবিক হয়ে গেছে অর্ক আর অংশু। ফাইনাল এক্সামটাও হয়ে গেছে। দিয়া কয়েকবার কথা বলতে চেয়েছে, তবে অর্ক কথা বলেনি। আজ আবারও দাঁড়িয়ে আছে। ছেলেটার কাছে আসতেই দিয়া বলল, অর্ক প্লিজ, আমি একটু কথা বলবো প্লিজ। কয়েকজন মানুষ শুকুনি দৃষ্টি মেলে আছে। অর্ক বলল, পাশের ক্যাফেতে আসুন। অর্ক থেকে সম্মতি পেয়ে হাসলো দিয়া। মেয়েটা একদম শুকিয়ে গেছে। দীর্ঘশ্বাসগুলো গুনতে লাগলো অর্ক। দিয়া বলল, আম সরি। বহুবার বলেছেন। তবুও আম সরি অর্ক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কিসের ভুল? সেদিন অজান্তেই জড়িয়ে পড়েছিলাম তোমার সাথে, আজ মন থেকে চাইছি। বিস্ফোরিত চোখে তাকালো অর্ক। দিয়ার চোখ দুটো যেন কথা বলছে। অর্ক বলল, এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না আমি। আশা করি আপনি বুঝতে পারবেন। অর্ক পেছন ফিরে তাকালো অর্ক। কেন যেন আগাতে পারছে না। দিয়ার কাছে এলো, অর্কের হাতটা স্পর্শ করে বলল, আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। সেদিনের ঘটনা সত্যি হলে ভালো হতো, তবে আফসোস সেটা সত্যি ছিল না। আপনার দৃষ্টিতে ভয় ছিল, আপনি অনুভব করেছিলেন কিছু ব্যথা। যদি একটিবারের জন্য মন থেকে চাইতেন তাহলে গল্পটা পাল্টে যেত। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনার প্রতি আমার অনুভূতি ছিল, তবে জ্যান্ত কবর দিয়েছেন আপনি। অর্ক চলে গেল। ঠায় দাঁড়িয়ে রইল দিয়া। প্রিয় মানুষ থেকে পাওয়ার অবহেলাও ওকে শেষ করে দিচ্ছে। মাটিতে বসে বলল মেয়েটা। প্রচুর কাঁদবেও। বড় লোকের টাকার পাহাড় দেখলেই গা গুলি আসে অর্কের। আজ একটি মিশনে যাবে ও। খবর আছে কালো টাকার ব্যবসা করা হচ্ছে। নদীর ধারে এসে দাঁড়ালো ছেলেটি। এখানেই সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। হাতে গ্যাসের বোতল, মুখে মাস্ক পরে নিল অর্ক। ধীর পায়ে প্রবেশ করলো সুড়ঙ্গ দিয়ে। দুটো লোক কথোপকথন শোনা যাচ্ছে। টাকার বিছানায় ঘুমিয়ে আছে এরা, কালো টাকার পাহাড়ে। তাচ্ছিল্যে হাসলো অর্ক। থকথক করে আওয়াজ করতেই দরজায় লোক দুটো চমকে তাকালো। অর্ককে দেখে বলল, এই কে তুই? তোদের বিনাশ। লোক দুটো ধারালো অস্ত্র ব্যবহার করার পূর্বেই গ্যাস ছুড়ে দিল অর্ক। লোক দুটো কাস্তে কাস্তে জ্ঞান হারালো। টাকাগুলো বের করে নিল অর্ক। আজ উৎসব হবে। এতিম বাচ্চাগুলোর মধ্যে খুশির ছড়াছড়ি, কারণ এদের মাঝে রয়েছে অর্ক। বাচ্চাগুলো খেলছে অর্কের সাথে। অর্ক বলল, তোমাদের সকলের জন্য চকলেট আছে, যাও যাও। সবাই ছুটে গেল অন্যদিকে। অংশুকে নিয়ে এসেছে অর্ক। অংশু বলল, এত টাকা পেলে কোথায় ভাইয়া? তুই জেনে কি করবি? তুমি কোনো অনৈতিক কাজ করছো না তো? দীর্ঘশ্বাস ফেললো অর্ক। কি বলবে ও? শুধু হাসলো। অংশু বাচ্চাগুলোর সাথে মেতে উঠলো অন্যরকম সুখে। একপাশে এসে দাঁড়ালো অর্ক। পাপের টাকা গরিবদের মাঝে বন্টন করাকে অনৈতিক কাজ বলে বুঝি? আজকাল বেশ বিরক্ত করছে দিয়া। ওর ভালোবাসা না মানলে মরেই যাবে যেন। চেঁচিয়ে উঠল অর্ক। চোখ দুটো ভীষণ লাল দিয়ার। বাহু ঝাঁকিয়ে বলল, পারবে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে? পারবে আবার সে বস্তির ঘরে থাকতে? পারবে না তো? এই ভালোবাসার কোনো মানে নেই, চলে যাও তুমি। পারবো। কথাটা যেন অর্কের কর্ণপাত হলো না। ছেলেটা চলে গেল। চেঁচালো দিয়া। কান্দানত অবস্থায় বলল, পারবো বিয়ে করতে, আমি পারবো অর্ক। থমকে গেল ছেলেটা। চোখ দুটো কেমন ঝাপসা লাগছে। দিয়া থেকে দূরে যেতে চাইলো ও, পারছে না। অদৃশ্য টান যেন ওদের কাছাকাছি করে দেয়। দিয়ার বাসাতে আসতেই এক প্রকার হট্টাগোল শুরু হয়ে গেল। কোনো বাবা মাই চান না নিজের সন্তানের এমন কারোর সাথে বিয়ে হোক যে নিজে একবেলা খাবার খেলে আরেক বেলা না খেয়ে থাকে। দিয়া নাছর বান্দা। রোহিত বললেন, তুমি এমন সিদ্ধান্ত কেন নিচ্ছ মামনি? ভালোবাসি ওকে। এ কেমন ভালোবাসা? জানি না, তবে আজই ওকে বিয়ে করব। এক প্রকার জোর করেই বিয়ের জন্য রাজি করালেন রোহিতকে। মেয়ের পাগলামি দেখে রোহিত অবাক হলেন। প্রথমে নিজেও থমকে যায় অর্ক। পরে সিদ্ধান্ত নেয় এই বিয়েটা হবেই, কারণ ও দেখতে চায় দিয়ার ভালোবাসার গভীরতা। রেজিস্ট্রেশন সহ ধর্মমতে বিয়ে হয় ওদের। তবে একটা শর্ত লাগিয়ে দেয় অর্ক। বৈবাহিক সম্পর্কটা সাধারণ মানুষের মতন হবে না। দিয়া তার বাসাতেই থাকবে। প্রথমে কষ্ট পেলেও দিয়া মেনে নেয় সবটা। রাতে ঘুমানোর সময় অনুভব করে অর্ক কত সহজে একটি মেয়ের সাথে জড়িয়ে গেল। মাত্র 3টি শব্দ আর একটি সাইন।
দীর্ঘশ্বাস ফেলল ও। বেরিয়ে পড়ল মায়ের কবরের কাছে। রোজ একই কাজ করে ছেলেটা। পকেট থেকে একটি মোমবাতি জ্বালিয়ে আসে কবরের কাছে। সারা রাত আল্লাহর দরবারে প্রার্থনা করে সন্তানের দোয়া নাকি সরাসরি মায়ের কাছে পৌঁছায়। পরদিন অর্কের বাসায় আসে দিয়া। সকাল সকাল বুকে ভারী অনুভব হতেই টিপটিপ করে তাকায় ছেলেটা। দিয়া চমকে উঠে। দিয়া সরে যেতেই অবাক হয়ে বলল, তুমি এখানে? তো এখানে কি করছো? কেন, আমার বরের কাছে আমি আসবো না? কথাটা বলতে বলতে অর্কের কাছাকাছি আসে দিয়া। অর্ক বলল, দূরে যাও। পৃথিবীর একমাত্র বর তুমি যে বাসর রাতে বউকে শ্বশুরবাড়িতে ফেলে রাখে। দেখো দিয়া, সবটা স্বাভাবিক নয়। স্বাভাবিক করলেই স্বাভাবিক। ফোঁস করে দম ফেলল অর্ক। দিয়া আশেপাশে তাকিয়ে বলল, আজ থেকে আমি এখানেই থাকছি। তুমি পারবে না। আলবাত পারবো। জেদ করো না। 1000 বার করব। আমি বাবা আমার স্বামীকে রেখে কোথাও থাকবো না। পরে দেখা যাবে আমার স্বামী আমাকে ভুলে যাবে। নিজের কপাল পোড়াতে চায় কে? দিয়া। হুশ। অর্কের কাছাকাছি চলে আসে দিয়া। ছেলেটা চাইছে না এমন কিছু হোক যাতে করে আফসোস করতে হয় দিয়া। তীব্র বেদনা নিয়ে অর্ককে জড়িয়ে ধরল দিয়া। অভিমানী কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। বিয়ে যখন করেছো তো আমাকে রাখতেই হবে। দিয়া, আমার কথাটা শোনো। শুনবো না আমি। তোমাকে ভালোবাসি আমি, আর তোমাকেই চাই পূর্ণভাবে। অর্ক কি বলবে বুঝতে পারে না। দিয়ার ভালোবাসার স্পর্শ মারাত্মক। বেশ অনেকটা সময় পার হয়ে গেল। দিয়া বলল, আমি বেশ ভালো রান্না করতে পারি। আজ রান্নাটা আমি করব। মাটির চুলে রান্না করেছো কখনো? সমস্যা নেই, করে নিব। দারুণ এক হাসি দিল দিয়া। মাটির চুলোতে বেশ সুন্দর করে রান্না করে ফেললো। অবাক চোখে তাকিয়ে রইল অর্ক। দিয়া বলল, সুখের জন্য টাকা নয়, ভালোবাসা প্রয়োজন। খাবার প্লেট নিয়ে অংশুর হাতে দিল দিয়া। অংশুর সাথে বেশ ভালো জমেছে। দেখে মনে হচ্ছে ভাই বোন দুটো। মৃদু হাসলো অর্ক। দিয়ার আচরণগুলোকে বিমোহিত করে। ওর জীবনটা যদি স্বাভাবিক হতো। সন্ধ্যাতে অংশুকে ঘরে না দেখে চিন্তায় পড়ে গেল অর্ক। দিয়া বেশ সেজেগুজে রয়েছে। এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। শার্টটা চেঞ্জ করে বলল, অংশুকে দেখতে পাচ্ছি না যে। দেখতে পাবে কি করে? কোথায় ও? আমার বাবার বাড়িতে। মানে? মানেটা হলো অংশুকে আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু কেন? কেন মানে? ভ্রুকুটি করে রইল দিয়া। হঠাৎ করে নাকি কান্না করে বলল, এমন আনরোম্যান্টিক বর আমি দেখিনি। আমি অংশুকে নিতে যাচ্ছি। যাবে না তুমি। সামনে থেকে সরো দিয়া। যাবে না, তুমি আমার সাথে থাকবে আজ। সম্ভব নয়। অর্ক। কষ্ট পেল দিয়া। অর্ক বাইরে না গেলেও অন্য রুমে গিয়ে বসে রইল। ছিমছাম ভাঙা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়া কতটা কল্পনা করে রেখেছে, অথচ অর্ক ওর থেকে দূরে যেতে চাচ্ছে। দু চোখের কোণ বেয়ে পানি ঝরতে লাগলো মেয়েটার। অর্ক একটা সিগারেট ধরালো। সঙ্গে সঙ্গে কাঁচতে লাগলো দিয়া। অর্কর কাছে এসে বলল, কি হলো? সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না। ও। সিগারেটটা ফেলে দিল অর্ক। দিয়া এক কোণে বসে চোখের পানি ফেলতে লাগলো। অর্কের বেশ খারাপ লাগছে। মেয়েটার কাছে আসলো অর্ক। বলল, আমাদের সম্পর্কটা স্বাভাবিক নয় দিয়া। কাগজে কলমে স্বামী স্ত্রী মাত্র। এই অধিকারের জোরে অন্তত তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো না আমি? অর্ক চোখ দুটো স্থির হয়ে গেল। কি করে বোঝাবে ও? দিয়ার কাছাকাছি হলো। ওর মনে ঝড় বয়ে যায়। ভুল ইচ্ছে জাগরণ ঘটে। সবকিছু যেন স্বাভাবিক হয়েও স্বাভাবিক নয়। অর্কের হাত দুটো ধরে মুঠোবন্দি করলো দিয়া। সিক্ত নয়নে বলল, প্লিজ, আমি শুধু তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। আর কোনো অধিকার চাই না আমার। তোমার ইচ্ছে হলে না হয় কাছে টেনে নিও, তবে এটা আমার চাই। কিন্তু দিয়া, আমি তোমার স্ত্রী। ফেলফেল করে তাকিয়ে রইল অর্ক। অংশুর কাছাকাছি এসে অদ্ভুত হাসলো দিয়া। হঠাৎ করে ছেলেটার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। অর্ক বলল, এটা ঠিক হলো না। আমার বর, আমি যা ইচ্ছে করব। আফসোস করো না দিয়া। ভালোবাসাটা বুঝি আফসোস দিয়ে তৈরি? কখনো কখনো। অর্ক, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কেন তুমি মেনে নিতে পারছো না? জানি না আমি। আর কথা বাড়ালো না দিয়া। ফুলের বিছানায় সমস্ত ফুল একপাশে গুটিয়ে নিল। অর্কের হাত ধরে জানলার পাশে বসলো। ছেলেটার কাঁধে মাথা রেখে বলল, একটা পূর্ণিমা দেখব তোমার কাঁধে মাথা রেখে। বহুদিন পর রফির সাথে কথা হয়েছে অর্কের। রফি যখন জানতে পারলো দিয়াকে বিয়ে করেছে অর্ক, তখন অবাক হলো। সমস্ত ঘটনাটা শুনে বলল, আমার মনে হয় মেয়েটাকে দূরে সরিয়ে রাখা তোর উচিত হবে না। আমি কি বা করবো বলো? আজব তো তুই। দেখ, প্রতিটি মানুষ তার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষিত হয়। দিয়াও তোর প্রতি আকর্ষিত।
আর তোদের সম্পর্কে বৈধতা রয়েছে। তুই বুঝতে পারছিস আমি কি বলছি? আমি শান্তি অনুভব করি না রে। তোর উচিত ওকে ওর অধিকার দেওয়া। তাছাড়া বাধা কোথায়? তুই তো ওকে ভালোবাসিসই। হ্যাঁ, আমি ভালোবাসি, কিন্তু মনকে স্থির রাখতে পারছি না। গত কয়েক মাসে যা হলো তাতে আমি ভীষণ একা হয়ে গেছি রে। ভয় হয় খুব। আমার মনে হয় দিয়া আফসোস করবে। আমি চাই না ওকে কষ্ট দিতে। এখন যে কষ্ট পাচ্ছে। শুকনো ঢোক গেল অর্ক। ভেতর থেকে কেমন লাগছে। দিয়াকে পূর্ণমর্যাদা দিবে কি ও? 2 দিন করে করে 10 দিন পেরিয়ে গেল। দিয়া কখনই অভিযোগ করেনি। দিব্যি অর্কের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কখনো বলেনি নিজের অধিকার সম্পর্কে। আজকাল অর্ক নিজেই হতবুদ্ধি হারিয়ে ফেলেছে। বারবার দিয়ার প্রতি ঝুঁকে যায়। ভয় একটাই, কোন দিন না সত্যি সত্যি কিছু হয়ে যায়। 1 কোটি টাকা গরিবদের মধ্যে বন্টন করে আসে অর্ক। পুরো ঘরে অন্ধকার দেখে অর্ক বলল, ঘরে অন্ধকার কেন? একটু অপেক্ষা করো। অবাক হলেও কিছু বলল না অর্ক। কয়েক মিনিট পর এলো দিয়া। লাইট অন করতেই চমকে গেল ছেলেটা। অপসরি বউকে দেখে বুকের ভেতরে দ্রিম দ্রিম করছে। আর কতটা মারবেও। মুখ টিপে হাসলো দিয়া। অর্কের শার্ট খামচে ধরে বলল, আমি তোমায় পাগলই করে দেব। ছাড়ো, শাওয়ার নিতে হবে। ভীষণ আনরোম্যান্টিক তুমি। দেখো দিয়া, আমি আগেই বলেছি। কি বলেছো তুমি? সুন্দরী বউ পেয়েও তাকে স্পর্শ না করা, তাই তো? তোমার মতো নিরামিষ হাজবেন্ড কোথাও খুঁজে পাওয়া যাবে না। দীর্ঘশ্বাস ফেললো অর্ক। দিয়ার থেকে চোখ নামিয়ে বলল, আমি হয়তো কখনোই তোমাকে পূর্ণ মর্যাদা দিতে পারবো না। কেন পারবে না? ভেতর থেকে কোনো আকর্ষণ নেই। কষ্ট পেল দিয়া। অর্কের সন্নিকটে এসে বলল, অন্য কারো উপর আকর্ষণ পাও? আমি তেমন নই। কেমন তুমি? এক বিছানায় ঘুমিয়েও বউকে একটিবারের জন্য জড়িয়ে ধরো না। কেমন পুরুষ তুমি, যার মাঝে কোনো আকর্ষণ নেই? কটাক্ষ করে বেশ অনেকগুলো কথা শোনালো দিয়া। ভালোবাসার মানুষ থেকে পাওয়া অবহেলা ওকে দুমড়ে মুচড়ে দেয়। অদ্ভুত লাগে নিজেকে। মনে হয় কোনো যন্ত্রণা, যে নিজের স্বামীকে কাছে রাখার ক্ষমতা রাখে না। বাইরের বেঞ্চে এসে বসলো দিয়া। আকাশে পূর্ণচাঁদ। প্রতিদিন অপেক্ষা করে মেয়েটি, কবে আসবে ওদের সেই মধুর রাত। জীবন বড় বেমানান। পূর্ণতার খুঁজে পাগল হয়ে উঠে ও। হালকা করে কাশলো অর্ক। এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল মেয়েটি। পাশাপাশি বসলো। তবে দিয়ার কোনো বিশেষ প্রতিক্রিয়াই নেই। মেয়েটা যেন স্থির রূপ ধারণ করেছে। অর্ক বলল, রাগ করছো? রাগ করার কে আমি? কাগজে কলমে বউ মাত্র। আমাদের না মনের সম্পর্ক আছে আর না শরীরের। ভেতর থেকে মায়া হবে কি করে? অদ্ভুত বললে কিন্তু। অদ্ভুত কেন? মানছি স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক সৃষ্টি হলে ভালোবাসা বাড়ে, তাই বলে এমন নয় যে কাগজে কলমে বিয়ে হলে কোনো ভালোবাসা থাকে না। কোনো কথা বলল না দিয়া। ধীর হাতে মেয়েটির হাত স্পর্শ করলো অর্ক। এই স্পর্শে যেন কিছু ছিল। মৃদু হাসলো ছেলেটি। বলল, সামান্য স্পর্শেই কেমন কেঁপে উঠলে? এতদিন বুকে ঘুমিয়ে থেকে কি এই অনুভূতি পেয়েছো? দুদিকে মাথা ঝাঁকিয়ে বলল, ওহো। তাহলে ভাবো, এই সামান্য স্পর্শ কতটা সুখ দেয়। আর বুকের মাঝে থেকেও কোনো সুখ নেই। ছলছল নয়নে তাকিয়ে রইল দিয়া। মেয়েটা চোখ মুছিয়ে দিল অর্ক। পরপর কপালে চুমু খেয়ে বলল, আমার ভালোবাসা নেওয়ার ক্ষমতা আছে তোমার? আমি কি উন্মাদ প্রেমিক? আমিও উন্মাদ প্রেমিকা। হাসতে লাগলো অর্ক। মেয়েটির চোখের দৃষ্টিতে অভিমান, ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার ভয়, যা দেখে ভীষণ হাসি পেল অর্কের। শান্তপন্নে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরতেই ঝমঝম করে কেঁদে উঠল দিয়া। কান্না মিশ্রিত কণ্ঠে প্রচুর আবেগ মিশিয়ে বলল, আমার কোনো কিছু চাই না, শুধু তুমি হারিয়ে যেও না কখনো। ভালোবাসি তো। কোথায় যাব আমি? জানি না। পাগলি কোথাকার। অর্কের শার্ট ভিজিয়ে যেন শান্তি মিলবে দিয়ার। আনমনে কাঁদতে লাগলো মেয়েটি। মৃদু হাসলো অর্ক। বলল, আপনি তৈরি? মানে? এই যে এতদিন মাথা খারাপ করে দিয়েছেন সেই জন্য। কয়েক মুহূর্তেই চুপ করে থেকে দিয়া বলল, বুঝিনি। অর্কর হাসিটা ছিল ভুবন ভুলানো। মেয়েটা যেন সেই হাসিতেই ডুবে রইল কয়েক মুহূর্তে। মেয়েটির কানের কাছে এসে ফিসফিস করে বলল, মধুচন্দ্রিমা দেখবেন না? সাথে আমার ভালোবাসার গভীরতা। ঘন নিঃশ্বাসে কেঁপে উঠল দিয়া। অর্কের কথায় নেশা রয়েছে। কেন যেন এখন ভয় লাগছে। মেয়েটা উঠে যেতে চাইলে হ্যাচকার টান মেরে দিল অর্ক, যার ফলে একদম বুকে এসে পড়ল দিয়া। ঘোর লাগা কণ্ঠে অর্ক বলল, আজ আমি পৃথিবীকে সাক্ষী রেখে তোমায় মর্যাদা দেব। যে আগুনে আমি পুড়েছি এতদিন, সেই আগুনেই তুমিও পূর্বে মেয়ে। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল মেয়েটির। অর্কন নাকের সাথে নাক মিলিয়ে বলল, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ।
আজকাল বেশ জমিয়েই সংসার পেতেছে অর্ক দিয়া। কেটে গেছে 3টা বছর, অনেক পরিবর্তন এসেছে এরই মাঝে। 3 বছর হাজারখানেক মানুষকে ঘর তৈরি করে দিয়েছে অর্ক, সবটাই লুটের টাকা। অবশ্য সেটা কালো টাকার অংশ। শহরের অলিগলিতে থাকা রক্তচোষা মানুষদের জন্য এটাই যথেষ্ট। খুব সহজেই এসব মানুষের পেটে লাথি মেরে দিয়েছে অর্ক। অবশ্য এতে বিন্দুমাত্র কোনো আফসোস নেই ওর। তাছাড়াও লুটের টাকা 1 টাকাও গ্রহণ করে না ও, সব টাকা বিলিয়ে দেয় গরিবদের মধ্যে। অর্ক দিয়া দুজনেই পার্ট টাইম জব করে সংসার চালাচ্ছে, কোনো অসুবিধা হয় না, বরং দিন শেষে একে অপরকে কাছে পাওয়ার অপেক্ষায় থাকে। ভালোবাসায় ভরপুর থাকে ওদের সংসার। অংশুকে ভার্সিটিতে অ্যাডমিশন করিয়েছে। ছেলেটা বেশ ভালো পড়াশোনায়, দু চোখে এখনো হাজারখানেক স্বপ্ন। অফ ডে আজ, তাই বেশ খুশি হয়েছে দিয়া। অর্ক ঘুমাচ্ছে, ছেলেটার চুল হাতে বুলিয়ে দিল দিয়া। চোখ পিটপিট করে তাকায় অর্ক, হাসি মুখে দিয়া বলল, ওঠো। ঘুমোতে দাও দিয়া। হুম, দিব না। প্লিজ বউ। অর্কের মুখের থেকে বউ কথাটা শুনেই বুকের ভেতর ধক করে উঠল। লজ্জা পেয়ে ছেলেটা বুকে মাথা লুকালো। মৃদু হাসলো অর্ক। দিয়ার গুছিয়ে বাঁধা চুলগুলো এলোমেলো করে দিল। দিয়া বলল, দিলে তো নষ্ট করে, কেমন দেখাচ্ছে আমায়? আমার বিদঘুটে বউই ভালো লাগে। শুধু শুধু পাম দেওয়া। সত্যি বলছি, হাজারখানেক গোছানো মেয়ের থেকে আমার দিয়াই সেরা, আমার একমাত্র। মুখে হাত দিয়ে নিজেকে আড়ার করলো দিয়া, যার ফলে হেসে হামাগুড়ি খাওয়ার মতন অবস্থা হলো অর্কের। ছেলেটার বুকে কিল ঘুষি দিয়ে বলল, ওঠো, আজ আমাকে নিয়ে ঘুরতে যাবে। অফিসের কাজ বাকি আছে রে বউ। রাত জেগে করবে। রাত জেগে করলে তুমি খুশি হবে? না হওয়ার কি আছে? দেখবো রাত জেগে কাজ করলে কদিন চুপ করে থাকো তুমি। ছেলেটার উন্মুক্ত বুকে চুম্বন করে দিল। অর্কের চোখ মুখে দুষ্টুমি। যেই না টান দিবে অমনি পালিয়ে গেল দিয়া। হাই তুলে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো ছেলেটা। এখন আর বস্তিতে থাকে না ওরা, ভাড়া ফ্ল্যাটে থাকে। ধীরে ধীরে টাকা জমিয়েছে ফ্ল্যাট কেনার জন্য, তবে এখনো কেনা হয়নি। ডাইনিং থেকে ডাক পড়লো অর্ক আর অংশু। প্রচন্ড তাড়াহুড়া করে নাস্তা করছে অংশু। দিয়া বলল, একই রকম দশা অংশ, খাবার গিলছো কেন? সময় নেই ভাবি। ঠিক না, এটা ভালো করে খাও। অংশু তবু দ্রুত খেলো। অর্ক বলল, মেয়েটা ভালো, তোর জন্য পারফেক্ট আছে। অংশুর গলায় খাবার আটকে গেল। দ্রুত পানি দিল দিয়া, নিমিষেই শেষ করে দিল পানিটুকু। অর্ক বলল, ভাই হয় তোর, খবর নেওয়া তো ফরজ, তাই না? লজ্জা পেল অংশু। দিয়া মজা নেওয়ার সুযোগও পেল না আর। তার আগেই ছুটে গেল অংশু। ডাইনিংয়ে হাসির রোল পড়ে গেল। অর্কের পাশে বসলো দিয়া। ছেলেটা প্রগাঢ় দৃষ্টিতে মেলে তাকালো। লাজুক হেসে দিয়া বলল, একটা বাবু চাই আমার। এখন না দিয়া। আর কবে? বুড়ো হলে বাবু নিব। দেখ। মন খারাপ করে চলে গেল দিয়া। দীর্ঘশ্বাস টেনে প্লেটের বাকি খাবারটুকু শেষ করলো অর্ক। চোখের পানি ফেলছে দিয়া। বড্ড অভিমানী মেয়েটা, কথায় কথায় কান্না করে। হালকা কেশে মেয়েটির মনোযোগ পাওয়ার চেষ্টা করলো অর্ক, তবে সে চেষ্টা ব্যর্থ হলো। ছেলেটার ভেতরে ঝড় উঠে গেল। একটা বাবু নেওয়ার কি খুবই প্রয়োজন এখন? অংশু আজ খুব খুশি, কারণ ওর গার্লফ্রেন্ডের বাসায় যাচ্ছে সকালে। অর্ক বলেছে অতি দ্রুত বিয়ে দিয়ে দিবে ওদের। আজকাল কত ঘটনা ঘটে যাচ্ছে, তাই রিস্ক নিতে চায় না ছেলেটা। অংশুর হাসি মাখা মুখ দেখে তৃপ্তি পেল অর্ক। ছেলেটার গায়ে কড়া করে পারফিউম মেখে নিল। দেখতেই ভালোই লাগছে, তবে কিছু একটা অভাব বোধ হচ্ছে। কাছাকাছি এলো অর্ক। অংশুকে পরখ করে নিয়ে বলল, হাতে ঘড়ি নেই কেন? ব্যাচ পড়বো ভাইয়া। থাপ্পড় খাবি, ঘড়ি পরে যাবি। ভাইয়া কথা বাড়াস না অংশু। মুখ গুমড়ো করে ঘড়ি পরে নিল অংশু। মিটমিট হাসছে অর্ক। কাছে এসে দিয়া বলল, একটা দিনই তো, ছেলেটা শখ করে না হয় ব্যাচই পড়েছে। ব্যাচের থেকে ঘড়ি বেটার, আর আমার ভাই অলওয়েজ বেটার। আর তুমি একটা হাম্বা। তোমারই তো স্বামী। আমার কপাল। আফসোস হয়। একদমই নয়, বরং আমার গর্ব হয়। এমন একটা মানুষ একান্তই আমার। মেয়েটার কপালে চুলগুলো সরিয়ে দিল অর্ক। চোখে ফু দিতেই পরম আবেশে চোখ বন্ধ করে নিল মেয়েটি। কিছুটা কাছাকাছি হয়েছে মাত্র, তখনই আহ বলে চিৎকার করে উঠল অংশু। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে দিয়া। দাঁতে দাঁত চেপে অর্ক বলল, ইডিয়েট, রোমান্সের 12টা বাজিয়ে দিলি। সরি ভাইয়া। তোর বাসরে বউ কি করে পাস আমিও দেখবো। ভাইয়া। ছেলেটার মুখের অবস্থা দেখার মতন হয়েছে। অর্ককে টেনে নিয়ে গেল দিয়া। বাইরে এসে কিল ঘুষি বসালো। বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এখানে ব্যথা লেগেছে আমার। কেন? বউয়ের সাথে রোমান্স হলো না।
ঢং, বুড়ো হয়ে যাচ্ছে অথচ প্রেম যাচ্ছে না। দিয়ার কথায় স্পষ্ট রসিকতা। মেয়েটাকে পেছন থেকে জড়িয়ে ধরল অর্ক, ঘাড়ে নাক ডুবিয়ে বলল, এই বয়সে যদি বুড়ো বলো তবে বুড়ো বয়সে কি বলবে? টেকো বুড়ো। কথাটা বলেই খিলখিল করে হাসতে লাগলো দিয়া। অর্ক যেন বোকা বনে গেল। আস্ত এক আহম্মকের মতন করে শুধু এক ধ্যানে তাকিয়ে রইল। অর্ক যেন ভাইয়ের জন্য প্রাণটা দিয়ে দেবে। রাজকীয় আয়োজন করলো ছেলেটা। অংশ অবশ্য দ্বিমত করেছিল, তবে অর্ক তো অর্কই। শেষমেশ সকলেই হার মেনে নিল ওর জেদের কাছে। বিয়ে সম্পূর্ণ হওয়ার কথা ছিল দুদিন পরে, তবে আজই বিয়ে করিয়ে এনেছে অর্ক। অল্প সময়ে রাজার হলে বিয়ে বিষয়টি চমৎকার সাড়া ফেলেছে। সারাদিনের ক্লান্তির পর দিয়ার কোলে মাথা রাখে অর্ক। ছেলেটার চুলে হাত বুলিয়ে দেয় দিয়া, বলে, 2 দিন পরে হলেও চলতো। তবে এতে ঝামেলার সম্ভাবনা ছিল, ওনারা পাল্টে খেতে পারে। কেমন আর কেন মনে হলো তোমার? ফোঁস করে দম ফেললো অর্ক। দিয়ার কোমর জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। মেয়েটা আবারও একই প্রশ্ন করতেই অর্ক বলল, শিমুর জন্য পাত্র দেখা হয়েছিল, বেশ বড় লোক। আমি চাই না আমার ভাইয়ের ভাগ্য দেখে আসুক, সেই কারণে তাড়াহুড়ো করলাম। সময় গেলে হয়তো ওনারা দ্বিধায় পড়তেন, শেষে টাকাকেই অপমান মনে হতো। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কয়েক মুহূর্তে এভাবেই কেটে গেল। আকাশের অর্ধচাঁদ বেশ নমনীয়তা ছড়াচ্ছে। জানলা দিয়ে সেদিকে তাকিয়ে রইল দিয়া। অর্ক বলল, জ্যোৎস্না বিলাস করবে। মন্দ হয় না। বারান্দায় দুটো চেয়ার নিয়ে বসলো দুজনে। আশেপাশে বেশ শীতল হাওয়া অনুভব করছে। দিয়া চট করে 2 কাপ কফি এনে নিল। মৃদু হাসলো অর্ক। 2 কাপ কফি থেকে 1 কাপ কফি অংশুকে দিয়ে এলো। বলল, বউয়ের সাথে ভাগাভাগি করে নিবি, এতে ভালোবাসা বাড়বে। লজ্জা পেল অংশু। বড় ভাইয়ের মুখ থেকে এসব কথা শুনলে যা হয় আর কি। 1 কাপের কফিটিকে দিয়া আর অর্ক খেলো। দুজনের মাঝেই টান টান উত্তেজনা। দিয়া বসে আছে দারুণ এক হাসি নিয়ে। হঠাৎ করে এমন কথা শুনবে ভাবতেও পারেনি অর্ক। দিয়া বলল, তুমি বাবা হবে অর্ক। হোয়াট? আম সরি না জানিয়ে এমন করার জন্য। কি বলবে বুঝতে পারছে না অর্ক। দিয়ার প্রতি বেশ রাগ হচ্ছে। একটু অপেক্ষা করতে পারলো না মেয়েটা। ভেজা চোখে তাকিয়ে রইল দিয়া। নিজেকে শান্ত করার চেষ্টা করছে অর্ক। দিয়া বলল, প্লিজ মাফ করে দাও। ঠিক হলো না দিয়া, আমাকে জানানো উচিত ছিল। তুমি তো নাকচ করতে। ফোঁস করে দম ফেললো ছেলেটা। হঠাৎ করে বাবা হওয়ার অনুভূতি জেগে উঠল। দিয়ার কোমর জড়িয়ে ধরে পেটে চুমু খেয়ে বলল, আবার ছোট্ট সোনা। 3টে মাস চোখের পলকে কেটে গেল। দিয়ার শরীরে স্পষ্ট মাতৃত্ব ফুটে উঠেছে। ভারী হয়েছে শরীর। মেয়েটাকে এখন কিছুটা মোটা লাগে, তবে এই মুটিয়ে যাওয়া চেহারাটাই ভীষণ প্রিয় অর্কের। আজ সকালেই খবর এসেছে একটা মিশনে যেতে হবে। বেশ অনেকগুলো কালো টাকা সরানো হচ্ছে। কয়েকজনকে সাথে নিয়ে রাতের আধারে নেমে গেল অর্ক। যাওয়ার পূর্বে দিয়ার কপালে চুমু খেলো। গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটা। সাথে করে গাড়ি নিয়েছে জাহিদ আর শিহান। অর্ক বলল, সব রেডি তো? ভাই। আচ্ছা, দ্রুত কাজ শেষ করতে হবে। শহরের বিখ্যাত ব্যবসায়ীর বাড়ির কাছে এসে গাড়িটা থামালো শিহান। বলল, ভাই গেটের কাছে যেতে হবে। আচ্ছা, তোরা সব নিয়ে আয়। ভারী ভারী দুটো ব্যাগ নিয়ে আসলো শিহান আর জাহিদ। তীব্র সতর্ক হয়ে কাজ করে যাচ্ছে অর্ক। যেহেতু বাড়িতে অনেক গার্ড রয়েছে তাই একটু বেশি কষ্ট হচ্ছে। বাগানের পেছনের দিকে পাঁচিলের সাথে জঙ্গল ঘেরাও করা। সেখানে লুকিয়ে পড়ল অর্ক। হাতের ইশারায় কাছে থাকতে বলল জাহিদ আর শিহানকে। পেছনের গেট দিয়ে টাকার বস্তা নিয়ে যেই না বের হলো তখনই অর্ক চিৎকার করে উঠল। বলল, শুরু কর। অর্কের নির্দেশনা পেয়ে গ্যাস ছুড়ে দিল জাহির আর শিহান। যেহেতু সিসিটিভি আছে তাই গ্যাসের ব্যবহার করতেই হলো। গ্যাস ছড়িয়ে যেতেই লোকগুলো কাঁচতে লাগলো। সেই সুযোগে টাকা নিয়ে চলে এলো অর্ক। জাহির আর শিহানকে বলল, আমাকে বাসার কাছে নামিয়ে চলে যা তোরা, আর একবার খোঁজ করিস তো কি অবস্থা হলো। আচ্ছা। টাকার বস্তা নিয়ে ভেতরে প্রবেশ করব, ঠিক তখনই দিয়ার মুখোমুখি হলাম। এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? আর কারা গাড়ি করে নামিয়ে দিল তোমাকে? অফিসের লোকেরা। তা অফিসের লোকেরা বস্তা ভর্তি কি দিয়েছে তোমায়? বস্তার মুখটা চেপে ধরল অর্ক। এগিয়ে আসে দিয়া। বস্তা ধরতে যেতেই 2 পা পিছিয়ে যায় ছেলেটার। দিয়া বলল, কি হয়েছে? এমন কেন করছো? কিছু না, ঘরে যাও, অনেক রাত এখন। কেন? এখানে কি আছে? কিছু নয় দিয়া, ঘরে যাও তুমি। আরে এমন করছো কেন? কেন বুঝতে চাইছো না তুমি? বললাম তো ঘরে যাও। অর্কের হঠাৎ পরিবর্তনে দিয়াকে কাঁপিয়ে দেন।
না চাইতেও চোখ দুটো জল পড়তে শুরু করেছে। পানির ধারা নেমে যায়। মাথাটা ঠান্ডা করে অর্ক বলে, প্লিজ রাগ করো না। এমন কি আছে যার জন্য এমন রুড বিহেভ করছো তুমি? কিছু না। আমি জানি কিছু তো আছেই। অর্কের কাছ থেকে ছো মেরে বস্তাটা নিয়ে যায় দিয়া। অর্ক বাধা প্রদান করলেই দিয়া বলে, কাছে আসবে না। দিয়া বস্তাটা দিয়ে দাও। দিব না আমি। কথার এক পর্যায়ে বস্তা খুলে দিল দিয়া। মাথায় হাত চেপে রেখেছে অর্ক। অবাক চোখে তাকায় দিয়া। অর্ক কিছু বোঝার চেষ্টা করলেও বুঝে নাও। দিয়ার চোখে পানির স্রোত। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, কোন পাপের টাকা এগুলো? আমার কথাটা শোনো। মরে যেতে ইচ্ছে হচ্ছে। সারা জীবন যাকে আমি সৎ বলে জানি, আজ সেই মানুষটা এমন প্রতারক। আফসোস হচ্ছে আমার। তোমাকে ভালোবেসে ভুল করেছি আমি। ব্যথিত হয় অর্ক। দু চোখে পানির ফোঁটা নেমে আসে। কুট কথা বলতে থাকে দিয়া। এক পর্যায়ে পেইন হয় পেটে। মেয়েটার কাছে আসতে চাইলে বাধা প্রদান করে বলল, পাপের হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না। দিয়া আমার কথাটা শোনো। ঘৃণা হয় নিজের প্রতি। ছি। ঘরের ভেতরে প্রবেশ করতে যায় দিয়া। বিরক্তিকর পেইন হওয়ার কারণে মাটিতে বসে পড়ে। কোনো কথা শুনে না অর্ক। ছুটে আসে মেয়েটার কাছে। লাল হয়ে গেছে ওর চোখ। কোলে করে ঘরে নিয়ে যায়। ডাক্তারকে কল করে বলে দ্রুত আসতে। ব্যথায় বারবার কুকিয়ে উঠল দিয়া। মেয়েটার শুষ্ক কপালে ঠোঁটে স্পর্শ দিয়ে বলল, আম সরি দিয়া, মাফ করে দাও আমায়। ততক্ষণে জ্ঞান হারিয়েছে দিয়া। ডাক্তার এসে চেক আপ করে যান। অতিরিক্ত চেঁচানোর কারণেই পেন হয়েছিল। সারা রাত মেয়েটার পাশে বসে রইল অর্ক। বড্ড অগোছালো জীবন। মাকে খুব মনে পড়ছে। মেয়েটার হাতে বুক চেপে আছে অর্ক। অংশু এসে ভাইয়ের কাঁধে হাত রাখলো। মেয়েটার মায়াবীর মুখের পানে নির্লিপ্ত তাকিয়ে থাকে অর্ক। কালো টাকা গরিবদের বিলিয়ে দেওয়াটা সত্যি কি পাপ? পথটা ভিন্ন হলেও তো এতে করে অনেক মানুষের সাহায্য হচ্ছে। ফোঁস করে দম ফেলল অর্ক। ভোরের আলো ফুটছে মাত্র। চোখ পিটপিট করে তাকায় দিয়া। অর্কের মুখটা চোখের সামনে আসতেই কালকের ঘটনাগুলো মনে পড়ে যায়। শিউরে উঠে হাত পা সরিয়ে নেয়। ঘুম ঘুম চোখ মিলে তাকায় ছেলেটা। দিয়াকে দেখে হাসে। কাছে আসতে চাইলে বাধা প্রদান করে দিয়া। অর্ক বলে, প্লিজ মাফ করে দাও। ঘৃণা করি আমি। একজন অনৈতিক মানুষ আমার সন্তানের বাবা। ছি। দিয়া, তোমার নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না। রাগ হলো অর্কে। তবে যথাসম্ভব সে রাগকে প্রশমিত করে বলল, ঘৃণা করো আমাকে, আরো করো ঘৃণা। তবে মনে রেখো, অনৈতিক পথে হলেও হাজার খানেক মানুষকে বসবাসের স্থান করে দিয়েছি। হ্যাঁ, আমি পাপ করেছি, তবে সেই পাপের জন্য বেঁচে আছে অনেকগুলো প্রাণ। মানে? চোখ বন্ধ করে অর্ক। স্মৃতিগুলো বদ্ধ দহন করে ওকে। ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আগ্রহ নিয়ে তাকিয়ে আছে দিয়া। অর্ক বলল, টাকার অভাবে আমার মা মারা গেলেন। সেদিন ঠিক করেছিলাম অনৈতিক কাজ দিয়ে অনৈতিককে ধ্বংস করব। যারা কালো টাকার পাহাড় করে তাদের টাকায় লুট করি আমি, আর সেই টাকা গরিবদের মাঝে বন্টন করে দেই, যার ফলে নিশ্চিন্তে দুটো ভাত খেতে পারে এরা। আমি এর এক কানাকড়িও গ্রহণ করি না। ঘৃণা করো আমায়, তবে আমি বদলাবো না। দিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অর্ককে ভুল বুঝছে ও। ছেলেটার হাত জড়িয়ে ধরে। অর্কের চোখের পানি দিয়ার মনে ভাঙচুর করছে। অস্ফুটন স্বরে মেয়েটা বলল, আম সরি। মেয়েটাকে বুকে টেনে নেয় অর্ক। তখনই ছুটে আসে অংশু। ছেলেটার হাসি মুখ দেখে অর্ক শুধালো, কি হয়েছে ভাইয়া লেটার এসেছে। কিসের লেটার? দেখোই না। অংশুর থেকে লেটারটা নেয় অর্ক। লেটারটা পড়ে চোখে মুখে খুশির রেখা ফুটে উঠল। অংশু বলল, আমি মিষ্টি নিয়ে আসছি। কি হয়েছে অর্ক? দিয়াকে জড়িয়ে ধরল অর্ক। মেয়েটা এখনো কিছু বুঝতে পারেনি। অর্ক চেঁচিয়ে বলল, আমার অনৈতিক কাজের বৈধতা পেয়ে গেছি আমি। মানে? ইনকাম ট্যাক্স অফিসের জবটা হয়ে গেছে আমার। দিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটল। খুশিতে মুখরিত হলো এই ভোর। দিগন্ত আকাশ যেন মেতে উঠেছে খুশির ঝলকানিতে। সন্তপর্ণে অর্কের কপালে চুমু খেলো দিয়া। মেয়েটাকে কোলে তুলে নিল অর্ক। চিৎকার করে বলল, ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি। আমিও বাসি। দিয়ার কপালে কপাল ঠেকিয়ে বেশ কিছু মুহূর্ত কাটিয়ে দিল অর্ক। ভেতর থেকে ভালোবাসা লাগা কাজ করছে। যদি অনৈতিক পথ ভালো কাজ হয় তাহলে অনৈতিকতাই ভালো। প্রিয় শ্রোতাগণ, এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের গল্পগুলি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটি গল্পের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর সরি, এর আগের দিনের গল্পটা আপনারা বুঝতে পারেননি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর নেক্সট টাইম থেকে আপনারা বুঝতে পারেন না এরকম গল্প নিয়ে আসবো না। ধন্যবাদ।